স্যার, ছোট সাহেবের আজকে আসার কথা ছিল। আকাশ আজকে আসার কথা ছিল আর তুমি এখন আমাকে জানাচ্ছ? ইডিয়েট! কতক্ষণ আগে কল দিয়েছিল? এই তো 6 ঘন্টা আগে। তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলো। আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে। আর আসতে হবে না, আমি নিচেই চলে এসেছি। বিশ্বাস কর আকাশ, আমাকে ওরা মাত্র বলেছে। আমি জানতাম না যে তুই আজকে আসবি। তুমি জানোটা কি? হ্যাঁ, 2 দিন আগে কল দিয়েছিলাম আর তুমি এখনো বলতেছো কিছুই জানো না। কি 2 দিন? আর ও আমাকে 2 মিনিট আগে বলেছে। সরি স্যার, আমি আসলে ভুলে গিয়েছিলাম। তোর ভুলের জন্য আমার ছেলে এখন কতটা রেগে আছে। ছোট সাহেব ক্ষমা করে দেবেন আমাকে, আমি কাজের জন্য মনে রাখতে পারিনি। বাবা, আমি এটার জন্য রেগে যাইনি। তাহলে কি রাস্তায় কোনো পুলিশ বা কেউ কি তোকে কিছু বলেছে? ওরা কিছু বলেনি, বলেছে কে সে? কেউ না, আমি রুমে আছি। রুমে গিয়ে ওয়াশরুমে যায় আর 1 ঘন্টা ধরে মাথায় পানি নিতে থাকে আর রাগ কমাতে থাকে। আপনারা হয়তো বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে। আকাশ কার উপরে এত রেগে আছে, তাহলে তার জন্য আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাক: আকাশ লন্ডন থেকে পড়াশোনা শেষ করে নিজের দেশে ফিরে আসছিল। তখন এয়ারপোর্ট থেকে বের হয়ে নিজের সবকিছু নিয়ে একটা গাড়িতে উঠে পড়ে। গাড়িটা কিছুক্ষণ চালিয়ে আসার পর একটা লোক রাস্তা পার হওয়ার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে যায়। তখন ওখানে কিছু লোক জড়ো হয়ে যায়, সবাই গাড়ির কাছে এসে পড়ে। এদিকে লোকজন তো সেই রকম ভাবে ক্ষেপে আছে। আঙ্কেল, হ্যাঁ, আপনার কিছু হয়নি তো? ওই মেয়ে চোখ কি অন্ধ নাকি? একটা লোক রাস্তা পার হতে না হতে আপনি তাকে ধাক্কা দিয়ে দিলেন। এই যে মুখ সামলে কথা বলুন, এখানে ফুট ওভার ব্রিজ আছে, ওখান দিয়ে রাস্তা পার না হয়ে এখান দিয়ে কেন হচ্ছে উনি? তাছাড়া আঘাত তো বেশি লাগেনি, ডক্টরের কাছে নিয়ে গিয়ে একটু ড্রেসিং করে দিলেই তো হবে, আর না হয় টাকা দিয়ে দিচ্ছি। এই যে মিস্টার, টাকার গরম দেখাবেন না। ভিড়ের মধ্যে মেয়েলি কণ্ঠ পেয়ে সবাই ওই দিকে তাকায়। আকাশও তাকিয়ে আছে, সাথে অবাকও হয়, কেননা মেয়েটি এতটা মায়াবী ছিল যা বলার বাইরে। মেয়েটা তো যা ইচ্ছে তা বলতে থাকে, কিন্তু ওইদিকে আকাশের কোনো খেয়ালই নেই সেদিকে। মেয়েটার কথায় এতটাই মগ্ন ছিল যার জন্য। এই যে মিস্টার, চুপ করে আছেন কেন? কিন্তু এখনো আকাশের সেদিকে খেয়াল নেই, তাই 2 আঙুলের তুড়ি মারে। এই যে কানে শুনেন না নাকি? জি, আমাকে বলছেন? হাই আল্লাহ, আমাকে উঠিয়ে নাও। এতক্ষণ ধরে আমি কার সাথে কথা বলতেছি? এই ছেলেটা কি কানেও কম শুনে, তার উপর চোখের চশমা পরে। যদি গাড়ি চালায় তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই। এখানে বকবক না করে ওনাকে চলুন হসপিটাল নিয়ে যাই, নয়তো দেখা গেছে বেচারা কষ্ট পাচ্ছে। চলুন, আমিও আপনার সাথে যাব। আপনি কেন যাবেন? বারে, আপনি হয়তো লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে বাইরে কোথাও রেখে চলে যেতে পারেন, তাই আমি যাব আপনার সাথে। দেখুন, আপনি কিন্তু ঝামেলা করছেন। আপনারা চুপ করে আছেন কেন? আমি কি কিছু ভুল বলেছি? মেয়েটা তো সঠিক কথাই বলেছে। তুমি যদি লোকটাকে বাইরে রেখে চলে যাও তাহলে তো ঝামেলা। তাই মেয়েটাকে সাথে করে নিয়ে যাও, নয়তো আমরা তোমাকে ছাড় দিব না। এদিকে লোকের ক্যালানির ভয়ে রাজি হয়ে যায়। ইরা সামনে এসে বসে পড়ে, লোকটাকে পেছনের সিটে রেখে। সামনে এসে বসে বললেন যে? সামনে না বসলে কোথায় বসবো আমি? এতক্ষণ তো ভালোই দরদ দেখাচ্ছিলেন লোকটার উপরে, এখন পিছনে গিয়ে লোকটাকে ধরে বসুন, নয়তো দেখা যাবে ব্রেকের ফলে লোকটা পড়ে যাবে। আমি আপনার মতো এতটাও গর্ধব নই, বুঝলেন? ওনাকে সিটের সাথে বেঁধে রেখেছি, তাই ওনার কিচ্ছু হবে না। আপনি কি নিজেকে বেশি চালাক মনে করেন নাকি? অবশ্যই মনে করে। বাচাল একটা মেয়ে কোথাকার। দেখুন, ভালো হবে না কিন্তু বলে দিলাম, নয়তো আমি। নয়তো কি করবেন? দেখতে চান কি করি? এরপর ইরা রাস্তায় পুলিশ দেখে আর চিৎকার করতে থাকে। কেউ আছো? বাঁচাও, কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে হার হাত থেকে। এদিকে পুলিশ তো মেয়ের কণ্ঠ পেয়ে গাড়ি নিয়ে পেছনে তাড়া করে। এদিকে ইরাকে বকার উপর রাখতে ব্যস্ত। ইরা তো রেগে গিয়ে আকাশকে কামড় দিতে যাবে, কিন্তু আকাশ ইরার দিকে তাকাতেই ওদের দুজনের ঠোঁট এক হয়ে যায়। এতে ইরা আবারও চিৎকার করে ওঠে। আপনার সাহস তো কম না, আপনি আমাকে! ছি ছি ছি! এই যে, আমি ওইদিকে যাইনি, আপনি এদিকে এসেছেন। ব্রাশ কি করেন না নাকি? এত গন্ধ কেন? না করিনি, কারণ সময় পাইনি। এতে আপনার কি কোনো সমস্যা? কিস করতে গেলে তো মেয়েরা দূরে পালাবে। আমার মতো ছেলের পাশে এমনিতে কোনো মেয়ে আসে না, সেখানে কিস তো অনেক দূরে। এদিকে পুলিশ এসে গাড়ি থামিয়ে দেয়।
ওরা গাড়ি থেকে নামে। ম্যাম, আপনি ঠিক আছেন তো? এই লোকটা ওনাকে অ্যাক্সিডেন্ট করে। আমি সিকিউরিটি হিসেবে সাথে আসতে চেয়েছি বলে এখন আমাকেও মারতে চেয়েছে। ও তাই নাকি? চল বেটা থানায়, আজকে তোকে ওখানে নিয়ে গিয়ে এমন মার মারবো যে কোনোদিন অপরাধ করার চিন্তাও করবি না। দেখুন অফিসার, একজনের কথা ভিত্তি করে আমাকে অপরাধী বানাতে পারেন না। তুই বেটা দেখি বেশি কথা বলছিস, চল থানায়। আকাশকে নিয়ে যেতে চাইলে ওদের হাত থামিয়ে দিয়ে, শাহজাহান চৌধুরীকে চেনেন? কোন শাহজাহান চৌধুরী? মিরপুরের বিশিষ্ট রাজনীতিবিদ মেয়র শাহজাহান চৌধুরী। ওনাকে কে না চিনে? তা উনি আপনার কি হন? উনি আমার বাবা। কি বাবা? উনি যে আপনার বাবা হয় এটা কি কোনো প্রমাণ আছে? এই দেখুন আমাদের ছবি, আর আমার বায়োডাটায় ওনার সাইন দেখুন। পুলিশ সবটা চেক করে, যখন সবটা সঠিক পায় তখন আকাশকে স্যালুট করে। সরি স্যার, আমরা চিনতে পারিনি। প্লিজ আপনার বাবার কাছে আমাদের নামে কিছু বলবেন না, নয়তো আমাদের চাকরি চলে যাবে। আর একটা কথা মাথায় রাখবে, এক পক্ষের কথা শুনে কাউকে কখনো দোষী ভাবতে চাও না। ঠিক আছে স্যার, এমন ভুল আর হবে না। ওখান থেকে এসে দেখে ইরা দূর থেকে তাকিয়ে ভালো করে মজা নিচ্ছে। আকাশ আসাতে ইরা তো আরেকটু অবাক হয়। কি ব্যাপার পুলিশ, আপনাকে ছেড়ে দিয়েছে? ছাড়বে না তো কি করবে? আমি তো ভেবেছিলাম আপনাকে কয়েকদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরিয়ে আনবো। মানে? না কিছু না, এখন চলুন তাড়াতাড়ি হসপিটালের দিকে। আপনার যখন এতই তাড়াতাড়ি ছিল তাহলে এই নাটক করা কি দরকার ছিল? তা আপনি বুঝবেন না, এখন চলুন তাড়াতাড়ি। 10 মিনিট পর হসপিটালে নিয়ে আসা হলো। ডক্টর এসে তাকে মোটামুটি একটু ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। রোগীর কাছের কেউ কি আছেন এখানে? কাছে কেউ নেই তো, তবে কি? ওনাকে মার্ডার করতে চেয়েছে যে ওই লোকটা এসেছে। কি বলছেন এইগুলা? আরে যে লোকটা ওনাকে অ্যাক্সিডেন্ট করেছে ওই লোকটা এসেছে। আপনি একটা কাজ করবেন, ওনার যত সমস্যা আছে সব কিছু চিকিৎসা করতে থাকেন, টাকা ওই লোকটা দেবে। ওকে, আমি তাহলে চিকিৎসা করতেছি। ডক্টর তো চিকিৎসা করতে থাকে। এদিকে আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না, কেননা অনেকক্ষণ ধরে না খেয়ে আছে। তাই ওখানে থাকা ক্যান্টিনে যায় খাবার খাওয়ার জন্য। এদিকে ইরা আকাশকে না দেখে, হায় আল্লাহ, ওই বেটা যদি পালিয়ে যায় তাহলে এই লোকটার সব টাকা তো আমাকে দিতে হবে। যাই বেটাকে খুঁজে দেখি। ইরা খুঁজতে থাকে। এদিকে খাবার অর্ধেক খাওয়া শেষ হয়ে গেলে ইরা দেখতে পায়, তাই তাড়াতাড়ি করে হেঁটে সামনে এসে বসে পড়ে। কি ব্যাপার, এইভাবে বসে বললেন কেন? তাহলে কি আপনার কোলে এসে বসবো নাকি? আমি কি তা বলেছি? তাছাড়া আপনি এত বড় হয়েছেন, একটু লজ্জাও নেই আপনার মনে? ওমা, লজ্জা কেন থাকবে? লজ্জা যদি নেই তা আমি বুঝতেই পারছি। আপনি আমাকে না বলে এখানে কেন চলে এসেছেন? আমার খেতে পেয়েছে তাই এসেছি। তাছাড়া এখন কি খাবার খেতে আসলেও আপনার পারমিশন নিতে হবে নাকি? অবশ্যই নেবেন। আপনি কোন হরিদাস পাল যে আপনার কথা শুনতে হবে? দেখুন, আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন। করলে কি করবেন? তাহলে সবার সামনে আপনাকে আমি জুতো পেটা করব। আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। হসপিটালে 30,000 টাকা হয়েছে, আর আপনাকে আমি এতক্ষণ পাহারা দিলাম, তার জন্য 500 টাকা বাড়তি দিতে হবে। মানে সামান্য একটু কিছু ছিঁড়ে গিয়েছে এর জন্য 30,000 টাকা? মাথা কি আছে আপনার? ডক্টর কোথায়? চলুন তাহলে ডক্টরের কাছে। খাবার শেষ করে ডক্টরের কাছে যায়। ডক্টরকে জিজ্ঞেস করলে ডক্টরও 30,000 টাকা বলে। এতে আকাশ রেগে গিয়ে ডক্টরের কলার ছেড়ে ধরে। এতে ইরাও কিছুটা ভয় পেয়ে যায়। সামান্য একটু রক্ত বের হয়েছে, ওখানে একটু ড্রেসিং করলে আপনার 50 টাকা খরচ হতো না, সেখানে 30,000 টাকা খরচ কীভাবে? আসলে ওনার আরও অনেক সমস্যা আছে, ওইগুলো টেস্ট করতে হয়েছে। তোকে আমি বলেছি ড্রেসিং করে যাওয়ার জন্য, কিন্তু তুই কেন অন্য টেস্ট করতে গেলি? আমাকে তো ওই মেয়েটি বলেছে। আকাশ এবার ইরার দিকে রাগে ঢুকতে তাকায়। এতক্ষণ তো আকাশের কথা শুনে ভয় পায়, কিন্তু এখন আরো বেশি ভয় পায় তাকানো দেখে। প্লিজ আমাকে ছেড়ে দিন। এই নিন 500 টাকা, রোগীকে নিয়ে আসুন। 500 না তো, 30,000 টাকা স্যার। রোগীকে নিয়ে আসতে বলেছি, নয়তো আপনাকে এখন রোগী বানিয়ে ছেড়ে দেবো এখানে। আনতে বলতেছি। ডক্টর রোগীকে আনতে বলে। কিছুক্ষণ পর রোগীকে নিয়ে আসে। আকাশ রোগীকে নিয়ে বের হয়ে আসে, সাথে ওষুধ কিনে দেয় আর ওনাকে 2,000 টাকা দিয়ে বাসায় পাঠিয়ে এবং নিজেও চলে আসে বাড়িতে। ফ্ল্যাশব্যাক শেষ। গোসল শেষ করে বাইরে বেরিয়ে আসে, এসে তৈরি হয়ে নিচে নামে।
নিচে নামতেই আকাশ, এত সময় লাগলো যে? তাকে এখন বলতে হবে? আচ্ছা থাক, বলতে হবে না। এখন চল খাবি। তোর মা আর বোন মিলে সব কিছু নিজের হাতে তৈরি করেছে। তা মা কোথায়? মাকে তো দেখলাম না। তোর মা তো শপিংয়ে গিয়েছে ঈশাকে নিয়ে, কিছুক্ষণ পরে চলে আসবে। আমি বাসায়, আর ওরা শপিংয়ে কি করে গেল? আরে তুই যে এসেছিস এটা তো ওনা এখনো জানে না। আচ্ছা, না জানলে ভালো। এখন খেতে দাও, খাবার খেয়ে আমি ঘুমাবো। তাছাড়া সকালে মা আর এসে চমকে দেবো। তা আমি যে এসেছি এই কথা কেউ যেন জানতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না, আফা আর ম্যাডাম কোনো কিছু জানতে পারবে না। এখন দাও, কি কি খাবার আছে? খাবার একে একে সামনে দিতে থাকে। আকাশও খাবার খেতে থাকে। খাবার খেয়ে এসে রুমে শুয়ে পড়ে। এদিকে আকাশ তো ঘুমোচ্ছে, অন্যদিকে চলুন দেখে আসি ইরা কি করে। এদিকে ইরা শুয়ে আছে আর রাগে ফেটে যাচ্ছে, কেননা তারও অনেক কারণ আছে। তা সে কথাটাও তো আপনাদের জানতে হবে। তাহলে আসুন আপনাদের সবটা বলি। হাসপাতাল থেকে আকাশ তো রোগীকে নিয়ে চলে যায়, কিন্তু ইরা বের হতে পারেনি, কেননা ইরাকে রেখে দেওয়া হয়েছে ভেতরে। তার কারণ হচ্ছে টাকাগুলোর জন্য। কিসের টাকা ডক্টর? আপনার কথা মতো এতগুলো টেস্ট করলাম, এখন বাকি টাকা আপনি দিবেন। ডক্টর কি যে বলেন না, আমি কোথা থেকে দিব এত টাকাগুলো? যেখান থেকে হোক আপনাকে সে টাকা দিতে হবে। কিন্তু আমার থেকে তো কোনো টাকা নেই। না দিতে পারলে আমাদের হসপিটালের সব কাজ আপনাকে করতে হবে, আর 2 মাস হসপিটালে কাজ করে সে টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা, আমাকে 3 দিন সময় দিন, আমি টাকা ম্যানেজ করে দিচ্ছি। আমাকে দেখে কি আপনার বোকা মনে হচ্ছে যে আপনি 3 দিন পর বললে আমি মেনে নিব? আপনার সাথে যা কিছু আছে ওইগুলো বন্ধক দিয়ে যান, টাকা দিয়ে এসে নিয়ে নেবেন। দেখুন, মোবাইল ছাড়া আমি থাকবো কি করে? সেটা তো আপনার ইচ্ছা, এখন কি করবেন তাড়াতাড়ি করে ভেবে নিন। আমি তাহলে ব্যাংক থেকে এসে দিয়ে যাই? আপনাকে একা যেতে দিলে তো। তাহলে কাউকে আমার সাথে পাঠিয়ে দিন। ঠিক আছে, একজন ওয়ার্ড বয়কে পাঠাচ্ছি, ওর কাছে টাকা দিয়ে দেবেন। ঠিক আছে। ওয়ার্ড বয়কে ইরার সাথে দেয়। ইরা বাসে ওঠে। বাসে একটা ঝামেলা করে ওয়ার্ড বয়কে ফাঁসিয়ে দেয়, তাই লোকজন ওয়ার্ড বয়কে মারতে আসে। এই সুযোগেই ইরা বাস থেকে নেমে যায়, কিন্তু বেচারা মার খেতে থাকে। ইরা কোনো রকমে ওর প্রাণ নিয়ে বেঁচে এসেছে। তাহলে বুঝতে পারলেন তো ইরাও কেন এত রেগে আছে। এদিকে ইরার মা ওকে খেতে ডাকতেছে, কিন্তু ইরার নিচে নামার কোনো নামই নেই। তাই ওর মা রুমে আসে। এসে তাকে ইরা মুখ লাল করে বসে আছে জেদ ধরে। ইরা, ইরা কি হয়েছে তোর? এইভাবে বসে আছিস কেন? তা এখন কিভাবে বসতে হবে তাও তোমাদের কি শিখতে হবে? মা আমার, কার সাথে আবার ঝামেলা করে এলি? তুমি আমার মা হয়ে এই কথা বলতে পারলে? আমি কখন কি বললাম? তোমার কি করে মনে হয় ঝগড়া শুধু আমি একাই করি আর কেউ কিচ্ছু করে না? করে তো, কিন্তু তুই তো একটু বেশিই করিস সবার থেকে। আমি না মাঝে মাঝে ভুলে যাই আমি তোমার মেয়ে নাকি তোমাদের শত্রু হই। যেখানে তুমি এই কথা বলো সেখানে বাইরের লোকরা বলবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। তোমরা আমাকে কি ভাবো বলো তো? আমি ঝগড়া করি নাকি অন্য কিছু? আমি কখন তা বলেছি? কিন্তু তুই কি নিয়ে এত চিন্তিত তা কি বলবি? আম্মু, এখন কিছু বলতে পারবো না। তুমি খাবার দাও, আমি খেয়ে ঘুমাই। আয় নিচে এসে খেয়ে যা। এইদিকে ইরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে। তখন বাসার সবাই ওখানে ছিল। আকাশকে দেখে ঈশা আর ওর মা তো চমকে ওঠে। ওনারা কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। ঈশা তো দেখা মাত্রই জড়িয়ে ধরে ভাইয়া বলে, ভাইয়া তুই কখন এলি আর আমাদের জানালিও না একবার? সারপ্রাইজ দেবো বলে আমি কাউকে জানাইনি। সত্যি আকাশ, তাই বলে তোর মাকেও জানাবি না? সরি মা, ভুলে গিয়েছি। আচ্ছা আব্বু, আমি এখন বের হবো একটু। বের হলেই সাথে সিকিউরিটি নিয়ে যা। সিকিউরিটি কেন মা? দেখ, তোকে কেউ চেনে না, তার উপর তুই কারোর সাথে ঝামেলা করলে তো সমস্যা। তাই সিকিউরিটি থাকলে এরকম আর কোনো সমস্যায় পড়তে হবে না। ঠিক আছে, কিন্তু সিকিউরিটি নিব না, তাছাড়া আমি বাচ্চা নই। কিন্তু ভাইয়া তুই তো যাচ্ছিস, তা আমার জন্য কি নিয়ে এসেছিস? আমার রুমে একটা লাল ব্যাগ আছে, ওই ব্যাগটা তোর জন্য।
ভেতরে যা কিছু আছে সবই তো। সত্যি ভাইয়া? সত্যি। এদিকে ঈশা চলে যায় রুমে। অন্যদিকে আকাশ বের হয়ে এই শহরটাকে একটু ঘুরে দেখতে থাকে। তখন ওর কিছু বন্ধুর কথা মনে পড়ে, তাই ওদের কল দেয়। ওদের সাথে কথা বলে জানতে পারে ওরা ভার্সিটিতে, তাই ঠিকানা দিলে আকাশও ওখানে চলে আসে। এসে ওদের সাথে কথা বলতে থাকে। তখন ভার্সিটিতে কিছু ছেলে আসে। ওরা এসে সামনে যাকেই পাচ্ছে তাকেই মারতে থাকে। তাই আকাশ আবিরকে জিজ্ঞেস করে, আবির, ওরা কারা রে? ওরা এখানকার পাবলিক, শালিনী তার ছেলে আর ডান হাত। ওরা কয়েকদিন পর পর আসে আর যাকে সামনে পায় তাকে এইভাবে মারে। তা তোরা কি এই নিয়ে কিছু বলিসনি? বন্ধু, বলবো কি করে? আমাদের কাছে এত পাওয়ার আছে নাকি যে বলবো? তাও কথাটা ঠিক, কিন্তু এইভাবে তো হতে দেওয়া যায় না। দেখ, ওরা এমনিতেও কতজন তা তুই তো দেখতে পাচ্ছিস। তাই আমি বলি কি, চল আমরা এখান থেকে চলে যাই, নয়তো আমাদের দিকে ওরা আসবে। আসুক, দেখি ওরা কি করতে পারে। আকাশ তো জেদি, তাই ওখানেই বসে আছে। কিন্তু আবিরও কম বোঝায়নি, কিন্তু আকাশ ওখান থেকে উঠবে না। এদিকে বাকিরা পালিয়ে যায়, শুধু আকাশ, আবির আর ওর কিছু বন্ধু আছে ওখানে। পাবেল ওদের কাছে এসে, কিরে, তোর দেখি অনেক বড় কলিজা, আমার সামনে পায়ের উপর পা তুলে বসে আছিস। আর আবির ছেলেটাকে, ওকে তো আগে কখনো দেখিনি ভার্সিটিতে। ভাই, ও আমার বন্ধু, আজকে দেশে এসেছে, আমার সাথে দেখা করার জন্য এসেছে ভার্সিটিতে। ও আপনাকে চেনে না, তাই এভাবে বসে আছে। প্লিজ ওকে ছেড়ে দিন। ওর কোনো ক্ষমা নেই, ওকে তো কয়েকটা বাড়ি খেতেই হবে। পাবেলের কিছু লোক আসে মারার জন্য। আকাশ ওদের মেরে ওখানে রেখে দেয়। এতে পাবেল একটু আশ্চর্য হয়ে যায়। কিছুক্ষণ পর, দেখ, ভালো হবে না কিন্তু। কি করবে তুই? দেখ আমি কি করি। পাবেল রেগে গিয়ে ওর কোমর থেকে পিস্তল বের করে আকাশের মাথায় ধরে। এতে আবির ও ওর বন্ধুরা ভয় পেয়ে যায়। আর ইরা তো দূর থেকে সব দেখছিল। ভার্সিটিতে থাকা সবাই দাঁড়িয়ে দেখছে, কিন্তু ভয়ে কোনো কথাই বলছে না। কি বলেছিলাম আমি? আমার সাথে পাঙ্গা বা টক্কর নিতে আসিস না। সে এসে শেষমেশ নিজের জীবনটা দিয়ে দিতে হবে তোর। সবাই ভয় পেয়ে আছে, কিন্তু আকাশের চোখে একটুও ভয় নেই। তার জন্য পাবেল অবাকই হয়। কে? পিস্তল দেখে ও কি তোর একটু ভয় লাগছে না? ভয় পাবে এখন তুই। কথাটা বলে আকাশের কোমর থেকে পিস্তল বের করে এবার পাবেলের দিকে ধরে। পাবেলও এবার বন্দুক দেখে অবাক হয়, কেননা পাবেলেরটা অনেক পুরনো মডেল আর আকাশেরটা একদম নতুন মডেল, আর এটার পাওয়ারও অনেক বেশি। তুই এই বন্দুক পেলি কি করে? তা কি এখন তোকে বলতে হবে? কথাটা বলে গুলি চালিয়ে দেয়। এতে পাবেলের বুকের একটা পাশে এসে গুলি লাগে। এতে বাকিরাও মারার জন্য আসে। ওদেরও এক এক করে পায়ে গুলি করতে থাকে। এভাবে ওদের 6 জনকে 6টা গুলি করে। আকাশ যখন গুলি করে তখন ইরা ছিল না, নয়তো আরো বেশি ঝামেলা হয়ে যেত। ওদের গুলি করাতে ভার্সিটির সবাই এবার আরো বেশি চমকে ওঠে, কেননা এতক্ষণ তো ওরা পাবেলের পাওয়ারকে ভয় পেত, এখন তো আকাশকেও ভয় পাওয়া শুরু করে দিয়েছে। এভাবে কিছুক্ষণ পর পাবেলকে হসপিটালে নিয়ে যায় অ্যাম্বুলেন্সে করে। অ্যাম্বুলেন্স আকাশই কল দিয়ে আনায়। ওরা তো পাবেল আর বাকিদের নিয়ে যায়। এদিকে আকাশের মুখ এখনো লাল আছে জেদের কারণে। আকাশের জেদ এতটাই বেশি, যখন জেদ ওঠে তখন আকাশ কি করে বসে তা সে নিজেও জানে না। আবির আকাশের জেদ সম্পর্কে সবই জানে। আবির জানে আকাশের এখনো জেদ কমেনি। যদি এখন কিছু বলে দেখবে পরের গুলি আকাশ আবিরের শরীরে করে দেবে। তাই আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আকাশ যখন নর্মাল হয়, আকাশ, তুই ঠিক আছিস তো? ঠিক আছে, চল একটু আড্ডা দে। না আকাশ, এখন আড্ডা দেওয়া যাবে না। তুই যাদের মেরেছিস ওরা খুব সাংঘাতিক, তার ওপর ওর বাবা রাজনৈতিক লোক। না জানি এখানে না লোক পাঠিয়ে দেয়। আমার তো ভয় করছে। চল আমরা এখান থেকে চলে যাই। তুই কি ভয় পাচ্ছিস? ভয় কেন পাবো, কিন্তু টেনশন হচ্ছে। ভয় পেতে হবে না, চল এখন আড্ডা দে। আকাশ যখন আড্ডা দিতে বলেছে তখন আবিরও ভয়ে রাজি হয়ে গেল, কেননা পরে কি না কি করে বসে সেজন্য। রাজি হওয়ার পর ওরা আড্ডা দেয়। এদিকে পাবেল হসপিটালের সাথে ওর বন্ধুরা মিলে। পাবেলের আব্বু কথাটা শুনে উনি কিছু সিকিউরিটি নিয়ে হসপিটালে আসে। হসপিটালে পাবেলের আর ওর বন্ধুদের এরকম অবস্থা দেখে, ডক্টর, আমার ছেলের এরকম অবস্থা কি করে হলো? দেখুন, আমরা তো জানি না কি করে হলো। একটা অ্যাম্বুলেন্সে করে ওদের নিয়ে আসা হলো। একজনের বুকের একটা পাশে গুলি করা হয়েছে আর বাকিগুলোর পায়ে করা হয়েছে।
কে করলো এসব? আমার ছেলে বাঁচবে তো ডক্টর? জি বাঁচবে, আপনি শান্ত হন। শান্ত হব কি করে? আমার ছেলে গুলি খেয়ে পড়ে আছে, আর আমি শান্ত হব কি করে? ওনার কিচ্ছু হবে না, 1 সপ্তাহ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। যাই করিস না কেন, আমার ছেলেকে আমি সুস্থ দেখতে চাই। চিন্তা করবেন না, আমি সব কিছু দেখতেছি। তোরা খোঁজ নে, কার এত বড় সাহস হতে পারে ভার্সিটির ভিতরে আমার ছেলের উপর হামলা করে। বস আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখনই গিয়ে দেখে আসি। তা বস, থানা একটা মামলা করলে হবে না? মামলা করতে হবে না, এই আমার ছেলেকে যেভাবে মেরেছে আমার ছেলেও ঠিক সেভাবে মারবে ওকে। তাই মামলা করব না, তোরা শুধু ছেলেটাকে তুলে নিয়ে আয়। এরপর আমার গুদাম ঘরে আটকিয়ে রাখবি, যতদিন না পর্যন্ত আমার ছেলে ভালো হয়ে যাবে ততদিন ওকে আটকে রাখবি। খাবার হতে কোনো কিচ্ছু দিবি না। বুঝতে পারছি বস, আর কিছু বলতে হবে না আপনাকে, আমরা তাই করব। যা তাহলে, তাড়াতাড়ি ওকে নিয়ে আয়। লোক তো যেতে থাকে। এদিকে আকাশ আড্ডা শেষ করে বাসার দিকে রওনা দেয়। বাসায় এসে আকাশের ভালো লাগে, কেননা ঈশা দুষ্টুমিগুলো আকাশের মন ভালো করে দেয়। বাসায় এসে ঈশার রুমে যায়। আসবো কি? আমার রুমে আসতে তোর অনুমতি লাগে নাকি? আয় ভেতরে। তুই এখন বড় হয়েছিস না, তাহলে তো এখন অনুমতি নিয়ে আসতেই হয়। কি ব্যাপার, এতদিন তো আমাকে পিচ্ছি বলতে, আজকে হঠাৎ আমি বড় হলাম কি করে বলতো? এখন বল, তুই যা যা বলেছিস সবকিছু ঠিকভাবে আছে কিনা? সবই ঠিক আছে, আর একটা জিনিস শুধু বাকি। কি সেটা বল, তাহলে এখনই এনে দিচ্ছি। বেশি কিছু না, আমার একটা ফুটফুটে মিষ্টি ভাবি চাই। বুঝেছি, তোর বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। দেখ ভাইয়া, ভালো হবে না কিন্তু। তুই নিজের দিকে একটাবার টাকা। 26 বছর বয়স হয়ে গিয়েছে তোর। এখন যদি বিয়ে না করিস তাহলে তোর সামনে আর কোনো মেয়েই পাবি না যে তোর মতো হাদারামকে বিয়ে করবে। কথাটা শুনে আকাশের রাগ হওয়ার কথা, কিন্তু ঈশার সামনে আকাশের একটুও রাগ হয় না। আকাশের বাবা দুজনে ভয়ে আকাশকে তেমন কোনো কাজে জোর করে না, কিন্তু সেখানে ঈশা যা ইচ্ছে তাই বলে, তবুও আকাশ রাগ করে না। তাই ঈশা আবারও বলে, কি রে, চুপ করে আছিস কেন? দেখ ভাইয়া, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। আগে তুই বিয়ে করবি, তোর বাচ্চা কাচ্চা হবে, আমি ওদের বড় করব, তারপর আমি বিয়ের চিন্তা করব। তাছাড়া আমি মাত্রই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, সেই হিসেবে আমি অনার্স শেষ করতে করতে আর 5 বছর। আর তুই যদি এর ভেতরে বিয়ে করিস তাহলে তো আমার স্বপ্ন সত্যিই হবে। তুই থাক তোর স্বপ্ন নিয়ে, তোর কাছে আসাটাই ভুল হয়েছে আমার। বের হয়ে রুমে চলে যায়। এদিকে মানিকের লোক ভার্সিটিতে এসে সবাইকে এক এক করে জিজ্ঞেস করতে থাকে কেউ কিছু দেখেছে কিনা, কিন্তু ওরা কেউ কিছু দেখেনি তা জানিয়ে দেয়। দেখ, কেউ পাবি না, সত্যি সত্যি বলে দে পাবেল স্যারকে কে মেরেছে, নয়তো এখানে থাকা সবাইকে মারতে শুরু করব। বিশ্বাস করুন, আমরা কিছু দেখিনি। তোদের কি আমাদের বলদ মনে হচ্ছে? এখানে এত কিছু হয়ে গেল আর তোরা বলছিস কোনো কিছুই তোরা দেখিসনি। বুঝতে পেরেছিস, তোদের কয়টাকে যদি না মারি তাহলে মনে হচ্ছে কিছু একটা হবে। প্লিজ, আমরা কিছু দেখিনি প্রথম থেকে। আমরা যখন দেখছি তখন দেখলাম অ্যাম্বুলেন্স করে ওদের নিয়ে যাওয়া হচ্ছে। এর বাইরে কি কিছু দেখছনি? না, সত্যি বলছি। লোকগুলো চলে যায় আর মানিককে জানিয়ে দেয়। উনি তো শুনে আরো বেশি রেগে যায়। কি বললি? কেউ কিছু দেখেনি তাই না? তোরা কাল ভার্সিটি যাবি, ওখানে গিয়ে এক এক করে মারতে থাকবি, দেখবি একজন না একজন তো অবশ্যই ওকে দেখে থাকবে। ঠিক আছে। রাতের বেলায় আকাশ ওর পরিবারের সাথে খাবার খাচ্ছে, তখন ঈশা ওখানে আকাশের বিয়ে নিয়ে কথা বলে। তখন বিয়ের কথা শুনে আকাশ হেসকে উঠে যায়। তাই ঈশা পানি দিলে পানি খেয়ে আবার খাওয়া শুরু করে, কিন্তু এবার আর কোনো কথাই বলে না। অন্যদিকে ইরা ওর বাসায় বসে আছে। ইরা কিছুটা ভয় পেয়ে আছে, কেননা পাবেল যে খারাপ ছেলে তা সবাই জানে, কিন্তু আকাশের দিকে বন্দুক তুলতে তার জন্য একটু ভয়ও পাচ্ছে, আবার ওর ভালো লাগছে। কেন ভালো লাগছে তা তো আপনারা জানেনই। সকালবেলায়, কি রে, আজকে ভার্সিটি যাবি না? মা, আজকে যাব না। কেন, কি হয়েছে? তুই কি কোনো কারণে ভয় পেয়েছিস? না মা, তেমন কিছু না, তুমি যাও তো, আমাকে ঘুমাতে দাও। ইরা ঘুমোচ্ছে। অন্যদিকে আকাশ রাস্তায় বের হয়। তখন মানিক সাহেবের সাথে দেখা হয়, যদিও ওনারা কেউ কাউকে চেনে না। রাস্তায় দেখা হয় ওনাদের একজনের সাথে আরেকজনের ধাক্কা লেগে। সরি স্যার, আমি আপনাকে দেখিনি। কোনো ব্যাপার না,
তবে এখন থেকে একটু সাবধানে হাঁটবি। এভাবে হাঁটলে যে কোনো মুহূর্তে তুমি পাবলিকের মার খাবে, তা আমি নিশ্চিত। সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এখন তাহলে আরও কিছু কাজ করতে হবে। তা আপনি হসপিটালে কেন? আমার ছেলে অসুস্থ, তাই আমি এসেছি ওকে দেখার জন্য। ওকে দেখা শেষ হলে আমি চলে যাচ্ছি। তা কি হয়েছে আপনার ছেলের? ওনাকে কেউ... আরে থাম তোরা, কিছু হয়নি। আচ্ছা, তুমি যেখানে যাওয়ার ছিলে সেখানে যেতে পারো। ঠিক আছে আঙ্কেল। এখানে আকাশ এসেছে পাবেলকে দেখার জন্য, আর তখন ওর বাবার সাথে দেখা। পাবেলের রুমে আসে। পাবেল তো আকাশকে দেখে অবাক হয়ে যায়। এ কি, তুই এখানে? আমি কেন, আসাতে কি অসুবিধা হয়েছে? একে তো আমাকে মেরেছিস, তার উপর এখন আবার আমার কাছে এসেছিস। তুই জানিস তোমাকে আমার বাবা খুঁজতেছে। যদি তোকে একবার পায় তাহলে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। থাম তো, তুই আমার সামনে একবার পরে তোকে হসপিটালে আসতে হয়েছে, তাহলে ভেবে দেখ তোর বাপের কি হবে। তোকে তো আমি... আগে নিজে ঠিক হ। এনে তোর জন্য ফোন এনেছি, এগুলো খাবি। আজকে তাহলে চলি। তোর বাবা যদি কখনো আমার সামনে পড়ে তাহলে ওনাকেও কিন্তু আমি ছাড় দেব না। তোকে তো আমি... চুপ কর, একটা কথা বললে তোকে এখানে মেরে দিয়ে যাব, কেউ টেরও পাবে না। পাবেল চুপ হয়ে যায়, কেন সত্যি সত্যি মেরে ফেলতে পারে, তাই চুপ হয়ে যায়। এদিকে ওখান থেকে বের হয়ে চলে আসে। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন আকাশ দেখতে পেল ইরা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতেছে, তাই ওদের কাছে যায়। কি ব্যাপার, আপনি কে? আমাদের দুজনের মধ্যে এসেছেন কেন? ও, তাই কি তোকে বলতে হবে? আশ্চর্য, আপনি হুট করে এইভাবে কেন ঢুকে পড়লেন? তাছাড়া এর আগের বার আপনি আমার সাথে যা কিছু করলেন এর জন্য আপনার ভাগ্য ভালো আপনাকে আমি কিছু বলিনি। কি বলা আছে শুনি, বলেন। আপনি আসলেই একটা খারাপ আর বাজে। কথাটা শুনে অনেক রাগ হয়, তাই ইরাকে একটা থাপ্পড় দেয়। এতে ইরার ঠোঁট দিয়ে একটু রক্ত বের হয়ে যাচ্ছে। অন্যদিকে ছেলেটি ভয়ে দাঁড়িয়ে আছে। ইরাও কম না, আকাশকে থাপ্পড় দেয়, কিন্তু হাত ধরে ফেলে। মেয়েদের হাতে থাপ্পড় মানায় না। আপনি এমন কেন? আজকে যদি আমি আপনার বোন হতাম তাহলে কি পারতেন আমাকে এইভাবে মারতে, বা আপনার বোনকে এইভাবে মারতে? ইরার কথা শুনে ঈশার কথা মনে পড়ে যায়, তাই কিছু না বলে ওখান থেকে চুপচাপ বের হয়ে চলে আসে। ইরাও এতে অবাক হয়ে তাকিয়ে আছে, আর ওই ছেলেটিও। তাই ইরা থাপ্পড়টা এবার ওই ছেলেটাকে দেয়। কি বাবা, তুই আমাকে থাপ্পড় দিলি কেন? থাপ্পড় দিব না তো কি চুমু দিব তোকে? চুমু দিতে চাইলে কি আমি মানা করতাম? আরো একটা থাপ্পড় দিয়ে তো সব কটা দাঁত ফেলে দিব ফাজিল। আরে কি করেছি আমি তা তো বলবি আমাকে। যখনও আমাকে মেরেছে তুই দাঁড়িয়ে না থেকে ওকে মারলি না কেন? মাথা খারাপ, ওকে মারবো আমি? দেখছিস না এমনিতেই ছেলেটা এতটা রেগে আছে, তার উপর আমি কিছু বলতাম আর ও আমাকে এখানে মেরে শুয়ে দিত। তুই যেখানে নিজে সেভ করতে পারিস না সেখানে আমাকে কিভাবে সেভ করবে? আচ্ছা বাদ দে না সেসব কথা। কেন বাদ দিব বল? তোর সাথে তো আমার বের হবাটাই ভুল হয়েছে। যাচ্ছি আমি। দোস্ত কই যাব? জাহান্নামে যাবি আমার সাথে? আচ্ছা তুই একাই যা ওখানে। খচ্চর কথাকার। ওর সাথে রেগে ওখান থেকে চলে আসে। এদিকে আকাশ বাড়িতে আসে। বাড়িতে এসে শোনে, আকাশ, তুমি নাকি ভার্সিটিতে গিয়ে একটা ছেলেকে গুলি করেছিস। একটা না তো 6 জনকে মেরেছি। তো এখন কি হয়েছে? তোর কি ভয় হচ্ছে না পুলিশ যদি তোকে নিয়ে যায়? ওরা কোনো মামলা করবে না, তাই ভয়ে থাকবো কেন? তুই কি করে জানিস ওরা মামলা করবে না? বাবা, তোমার সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কিন্তু দেখ, তোর রাগ আর জেদের বশে এমন কোনো কাজ করিস না তুই যার জন্য তোকে আর আমাদের সবাইকে এর জন্য পস্তাতে হয়। তোমরা আমার রাগ আর জেদটাই দেখলে। কি করব বল, ছোট কাল থেকে আমরা সবাই তোর রাগ আর জেদটাকে ভয় পাই। তোর কিছু হয়ে গেলে আমরা থাকবো কি করে বল? আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুই আমাদের একমাত্র ছেলে, তোকে নিয়ে টেনশন না করলে আমরা আর কি নিয়ে টেনশন করব বল? আচ্ছা হয়েছে, এখন খেতে দাও আমাকে। আচ্ছা বস, আমি খেতে দিচ্ছি। খাবার দিলে খেতে থাকে। অন্যদিকে ঈশা ওর কলেজে আড্ডা দিচ্ছে। তখন কিছু নতুন ছেলে আসে কলেজে। ওরা মেয়েদের দেখলেই ট্রিস করে, যা এখন ওরা ঈশার সাথে করতে যাচ্ছে। ঈশা সবটা জানতে পেরে আকাশকে কল দেয়।
আকাশ কল রিসিভ করে ওদের কথা শুনতে থাকে। সবটা শুনে, আঙ্কেল, আপনি আমার সাথে চলুন। কোথায়? খাবার তো শেষ করে যাও। এত কথা কেন বলতেছেন? ড্রাইভারকে বলুন গাড়ি বের করতে, আর আমার সাথে কিছু লোককে পাঠিয়ে দেন। ঠিক আছে ছোট সাহেব, বলতেছি। কিছু লোক পাঠিয়ে দেয়। কলেজে এসে তাকে কিছু ছেলে ঈশাকে দাঁড় করিয়ে রেখেছে। ঈশা ওর ভাইকে দেখে মুখে হাসি ফুটলো, তাই ওখান থেকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। ওরা আমার সাথে যা তা ব্যবহার করেছে। তুই ওদের সাথে বাসায় যা, আমি আসছি। কিন্তু ভাইয়া, তুই একা কেন? ওদের যখন এনেছিস তখন ওরা দেখুক, তুই বরং আমার সাথে আয়। তোকে কি বলি আমি? ওরা তোকে অপমান করেছে, তাই ওদের প্রাপ্য জবাব আমি দেব। তুই ওদের সাথে বাসায় যা। ঠিক আছে ভাইয়া। তোমরা ঈশাকে নিয়ে বাসায় যাও, আমি ওদের ব্যাপারটা দেখে আগে। ওরা ঈশাকে নিয়ে বাসায় যেতে থাকে। এদিকে 2টা হকি স্টিক নিয়ে ওই ছেলেগুলোর কাছে যায়। এক এক করে সবাইকে মারতে থাকে। ছেলেগুলো ব্যথায় কাঁদলেও আকাশের একটুও মায়া হয় না, তাই ওদের ইচ্ছা পরিমাণে মারতে থাকে। ওদের মারা শেষ করে ওখান থেকে আসার আগে বলে, কলেজের সব ছেলেদের উদ্দেশ্যে বলতেছি, যদি আর কখনো দেখি বা শুনি কোনো ছেলে কোনো মেয়েকে টিজ বা এইভাবে উত্ত্যক্ত করছে, তো তাদের এরকম অবস্থা করব। কথাটা মনে রাখবে তোমরা। তোমাদের দেখে তো এই কলেজের ছাত্র বলে মনে হচ্ছে না, তাই এরপর থেকে সাবধান। যদি আমি কখনো দেখি তাহলে আর বেঁচে ফিরতে পারবে না। কলেজে এক গাদা ভাষণ দিয়ে চলে আসে। এইদিকে ঈশা বাসায় আসাতে বাবা মা প্রশ্ন শুরু করে। ঈশা ওনাদের সবটা বলে। তোকে আমি কতবার বলি যাওয়ার সময় তুই সিকিউরিটি নিয়ে যা, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না। আল্লাহ জানে তোর ভাই ওদের না আবার গুলি করে দেয়। না বাবা, এরকম কিছুই করবে না মনে হচ্ছে। সত্যি এই ছেলেকে নিয়ে আমি যে কি করব? ওর রাগ আর জেদের জন্য ওকে কোনো মেয়ে আজও কি বিয়ে করবে? আচ্ছা, ওর কি কোনো পছন্দ আছে? মা থাকলে তো আমি সবার আগেই জানতাম। আচ্ছা তুই তাহলে রুমে গিয়ে ফ্রেশ হ। অন্যদিকে বাসায় চলে আসে আকাশ। এসে রেস্ট নিয়ে ঘুমোয়। 7 দিন পর আকাশ যখন আবার ভার্সিটিতে যায়, তখন আজকেও তাকে একটা ছেলের সাথে মাঠে বসে আছে আর কথা বলে। তাই আজকেও ওদের কাছে যায়। কি ব্যাপার, আপনি এখানে কেন এসেছেন? তাহলে কোথায় আসার কথা ছিল? আপনাকে আমি চিনি না, তাহলে কি জন্য আমাকে এইভাবে ফলো করলেন? আমি কখন আপনাকে ফলো করি? এই যে আমি যেখানে যাই সেখানে কোথা থেকে হুট করে এসে পড়েন? আচ্ছা, আপনি কি চাচ্ছেন বলুন তো? বেশি কিছু না, তোমাকে। মানে কি? ভাই, আপনি কে আর কি সব উল্টাপাল্টা বলতেছেন আপনি? ওই, তুই কে? আমি ওর বন্ধু হই। তাহলে চুপ করে দাঁড়িয়ে থাক, একটা কথা বলবি না তুই। কেন বলবো না? আপনি আমার বন্ধুর সাথে এইভাবে কথা বলবেন আর আমি কিছু বলবো না, তা কি করে হয়? যদি কথা বলিস না তাহলে তোকে এখানে আমি। দেখুন, আপনার দাদাগিরি অন্য কোথাও গিয়ে দেখাবেন, এখানে দেখাতে যাবেন না। তা এখানে দেখলে কি করবি তুই? দেখ কি করি। বলে আকাশের কলার ধরে। এতে তো আকাশের জেদ আরো বেড়ে যায়। ছেলেটার হাতটা সরিয়ে কষে একটা থাপ্পড় দেয়। এতে ছেলেটা নিচে পড়ে যায়। তোর মতো ছেলের সাহস কি করে হয় আমার কলার ধরার? তোকে তো আমি। ওকে মারছেন কেন? তাহলে কি করবো ওর সাথে? আপনি নিজে ঝামেলা করেন, আবার নিজেই। একটা কথা মনে রাখবে, তোমাকে যদি আর কোনো ছেলের সাথে দেখি তাহলে তোমার এমন হাল করব আমি যে সারা জীবনে মনে রাখবে। দেখা যাবে কি করতে পারেন। এখন শুনুন তো। আকাশকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়। আকাশ তো ইরা যাওয়ার দিকে তাকিয়ে আছে। তুমি আর যাই করো না কেন, আমি তো তোমাকে আমার করেই ছাড়বো। অন্যদিকে পাবইল সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে বাসায় আসে। বাবা, তুমি ওই ছেলেকে খুঁজে পেয়েছো কি? এখনো পাইনি। কি? তুমি 7 দিন ধরে খুঁজতেছো আর বলতেছো তুমি এখনো খুঁজে পাওনি? কি করব, ছেলেটির ঠিকানা কেউ জানে না, আর নাই ওকে কেউ চিনে, তাই তো ওকে এখনো খুঁজেই পাচ্ছি না। তোমাদের দ্বারা কিছু হবে না, বুঝতে পারছি। এবার যা করার আমাকেই করতে হবে। একবার গুলি খেয়ে তোর শিক্ষা হয়নি যে আবার ওই ছেলের কাছে যাবি? তাহলে কি ওই ছেলেকে আমি ছেড়ে দেবো নাকি? ছেড়ে দিবি কেন? ওর সাথে গায়ের জোরে না পারলে তোকে কৌশল কাজ লাগিয়ে যেতে হবে। সেজন্য একটু অপেক্ষা করো, একবার শুধু ওর ডিটেলস পাই, তারপর দেখবি আমি কি করি ওই ছেলেটার। আমি ভার্সিটিতে যাচ্ছি,
ওখান থেকে দেখি ওর কোনো তথ্য পাই কিনা। তবে সাবধানে, ওটা কোনো সাধারণ ছেলেও হতে পারে, আবার ডেঞ্জারাসও হতে পারে। আচ্ছা, সাবধানে করব সব কিছু। অন্যদিকে আকাশ ইরার জন্য এখন প্রতিদিন ভার্সিটিতে যায়, গিয়ে ইরাকে বিভিন্নভাবে প্রপোজ করতে থাকে, কিন্তু ইরা তো কোনোভাবেই পাত্তা দিচ্ছে না। সেই জন্য প্রতিদিন কোনো না কোনোভাবে ইরাকে মানাতে পারছে না। এদিকে পরের দিন ঈশা আকাশকে জিজ্ঞেস করে, কি রে ভাইয়া, কি নিয়ে এত টেনশন করছিস? কোথায়, কি নিয়ে টেনশন করলাম? আমার মনে হচ্ছে তুই কিছু একটা নিয়ে টেনশন করছিস অনেক। আরে না, তেমন কিছু না। এখন তোর না পরীক্ষা সামনে, তাই জাগিয়ে পড়তে বস। যাবো না। কি করবি তুই? আমি চলে যাচ্ছি। দেখ ভাইয়া, মোটেও ভালো হবে না। কেন, কি করলাম আমি? কি করছিস না তাই বল। কেন, কি করলাম? নিচে আব্বু আম্মু তোর বিয়ের কথা নিয়ে কথা বলছে। কি? বাবা মা আমার বিয়ের পেছনে কেন লেগেছে তাই তো বুঝছি না। তাতে কি, আমার জন্যই তো ভালো সবকিছু। আমার ভাবি আসবে। ওফ, কি মজা। যা তো এখন এখান থেকে। যাচ্ছি। ঈশা যাওয়ার পর আকাশও বেরিয়ে যায় ইরার কাছে। কিছুক্ষণ পরে, ইরা, তুমি আমাকে কেন ভালোবাসতে পারবে না? কারণ আপনি একটা জেদি আর রাগী। আপনাকে বিয়ে করে না আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিবেন। এইসব কি ধরনের কথা? ঠিকই বলেছি। আচ্ছা, আমি কি দেখতে খারাপ? একদম না। তাহলে কেন বিয়ে করতে পারবে না? কারণ আপনি একটা রাগী আর জেদি ছেলে। এই কারণে আমি বিয়ে করতে পারবো না আপনাকে। এটা কোনো কারণ হতে পারে না? কেন পারে না? রাগী আর জেদের জন্য কি কেউ কাউকে ভালোবাসতে পারে না? এটা কিন্তু হতে পারে না। দেখুন, আমি আপনাকে বুঝতে পারছি না। আমার রাগ আর জেদ বিয়ের পর তো নাও থাকতে পারে। তার জন্য পরীক্ষা দিতে হবে। যেমন কি কি করতে হবে? আপনাকে নিজের রাগ জেদ কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। যেদিন তা পারবেন সেদিন আমি ভেবে দেখব। তা সম্ভব না। আমি বিয়ের পর হয়তো ভালো হয়ে যেতে পারি। যে ছেলে বিয়ের আগে পারেনি সে ছেলে বিয়ের পর যে ভালো হবে না তা আমি খুব ভালো করে জানি। আচ্ছা, তোমার অন্য কোনো চক্কর নেই তো? চক্কর মানে? চক্কর বলতে কাউকে ভালোবাসো না তো আবার? ইরার তো এই কথা শুনে মাথায় দারুণ একটা আইডিয়া আসে, তাই সাথে সাথে বলে, আপনি কি করে বুঝলেন আমার কারোর সাথে চক্কর আছে? না বুঝার কি আছে? তুমি ছাড়া অন্য কোনো মেয়ের যদি আমি ভালোবাসার কথা বলতাম তাহলে এতক্ষণে মেয়েটা রাজি হয়ে যেত, কিন্তু তুমি রাজি হয়েছো না দেখে মনে হচ্ছে কারোর সাথে তোমার চক্কর আছে। আছে। আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে যদি করতে হয় আমি তাকেই করব। কথাগুলো বলে ইরা চলে যায়। ইরা যাওয়ার পর আকাশ অনেক ভেঙে পড়ে। ওই সময়ে ওই পথ দিয়ে পাবেল যাচ্ছিল। পাবেল আকাশকে দেখে গাড়ি থেকে ওর লোকদের বলে, দেখো তো, ওটা ওই ছেলেটা না? জি বস, ওই ছেলেটা তো মনে হচ্ছে। চল আজকে ওরে মজা বোঝাবো। চলেন বস। ওরা আকাশের সামনে যায়। আকাশও সামনে তাকিয়ে ওদের দেখে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? এসেছি প্রতিশোধ নেওয়ার জন্য। কিসের? বারে, তুই তো দেখি সব ভুলেই গেলি। দেখ, এমনিতে আমার মন ভালো নেই, তার উপর তোরা যদি এখন কোনো ঝামেলা করিস আমার সাথে মোটেও কিন্তু ভালো হবে না। ওই কি করবি তুই? দেখছিস আমরা কয়জন আছি, আর তুই মাত্র একজন। ওই দিনে কিন্তু আমি একাই ছিলাম, তাই কি তোরা ভুলে গিয়েছিস? আজকে তোকে আমি হসপিটালে পাঠিয়ে দেব। দেখ পাবেল, ওই দিন তোকে জানে মারিনি আমি, এটা তোর জন্য ভালো হয়েছে। আজকে যদি তুই উল্টো পাল্টা কিছু করিস তাহলে কিন্তু আমি মোটেও চুপ থাকবো না। কি করবি তুই? বন্দুক বের করবি? কর, দেখি কি করতে পারিস। বন্দুক বের করার জন্য হাত দেবে দেখে বন্দুক নাই। কিরে, বন্দুক আনতে কি ভুলে গেলি তুই? আচ্ছা, কোনো ব্যাপার না, আমি না হয় আমার বন্দুকটা বের করি। পাবেলও বন্দুক নিতে গিয়ে দেখে ওর বন্দুকও নেই। সালার, আমিও বন্দুক রেখে চলে এসেছি, এখন কি হবে? ওই তোদের কারো কাছে কি আছে বন্দুক? না বস, আমাদের কাছে তো নেই। তাহলে ওকে মারতে থাক, আজ সে ওকে মেরে হসপিটালে পাঠিয়ে দেই। তোরা একজন অ্যাম্বুলেন্স ডাক, আর বাকিরা ওকে মারতে থাক। এভাবে ওরা 10 জনের মতো লোক ছিল। ওরা সবাই মারতে থাকে। আকাশও কিছুটা মারে ওদের, কিন্তু ওদের সাথে কোনোভাবে পেরে ওঠে না, তাই এখন মার খাচ্ছে। মার খেয়ে পড়ে আছে। এদিকে ওরা মেরে অ্যাম্বুলেন্সে ওকে উঠিয়ে দেয়। যা সালার, উপর আজকে প্রতিশোধ নিয়েছি। বস, আজকে ভালো লাগছে। ভাগ্য ভালো ওর সাথে আজকে বন্দুক ছিল না। যদি থাকতো তাহলে তো ওই দিনের মতো আজকেও হয়তো আমাদের গুলি করে দিত।
কিন্তু এই হালার কাছে বন্দুক আছে, অথচ পুলিশ কি জানে না কিছু? চলেন বস, এখন এখান থেকে যাই আমরা, না তো কখন কোন দিক থেকে আবার পুলিশ চলে আসে। এত ভয় পেলে কি হবে? তোরা জানিস না আমার পরিচয় কি আর আমার বাবার পরিচয় কি? পুলিশ জানলে তো আমাদের উল্টো বাসায় নিয়ে গিয়ে পৌঁছে দেবে। চলেন বস। ওরা তো চলে যায়। অন্যদিকে হসপিটালে ডক্টর ওকে ট্রিটমেন্ট করতেছে। রাত 10টা বাজে। আকাশ বাসায় না আসাতে ওর বাবা মা বোন তো টেনশনে হচ্ছে, তাই নাম্বারের কল দেয়, কিন্তু নাম্বার বন্ধ পাচ্ছে। কি হলো, আকাশকে খুঁজে পেলে? না, এখনো পাইনি। তুমি কিসের মেয়র হলে যে নিজের ছেলেকে খুঁজে বের করতে পারছো না? আরে শান্ত হও, তুমি চিন্তা করো না, আমি পুলিশ লাগিয়ে দিয়েছি, ওরা খুঁজে দেখতেছে। আব্বু, একটা কাজ করলে হয় না? ভাইয়ার ফোনের লোকেশন চেক করো, তাহলে তো বোঝা যাবে ভাইয়া কোথায় আছে। ওর নাম্বারটাও তো বন্ধ। ভাইয়া তো আইফোন ইউজ করে, ওটা বন্ধ থাকলেও সিরিয়াল নাম্বার থেকে খুব সহজেই জেনে নেওয়া যাবে। তাহলে এই মোবাইলে সিরিয়াল দিয়ে নাম্বারটা দাও আমাকে। আব্বু, আমি ভাইয়ার রুমে গিয়ে দেখে আসছি এখন। ঈশা তো মোবাইলের বাক্স আনতে চায়। এদিকে ঈশার বাবা পুলিশকে কল দেয়। কি ব্যাপার, আমার ছেলেকে খুঁজে পেয়েছো তো? স্যার, আমরা এখনো ওনাকে খোঁজার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পাইনি। সামান্য আমার ছেলেকে খুঁজে বের করতে পারছো না? এখানে তোমরা চোর ও গুন্ডাদের কিভাবে খুঁজে বের করবে? সরি স্যার, আমরা রাতের মধ্যে ওনাকে খুঁজে বের করব। যা করার তাড়াতাড়ি করো। ঈশা সিরিয়াল নাম্বার এনে দেয় ওর বাবাকে। না বাবা, তুমি কন্ট্রোল রুমে কল দিয়ে বলো এই সিরিয়াস নাম্বার, তাহলে তুমি সবকিছু জানতে পারবে। তাড়াতাড়ি দে, আমি এখনই ওখানে যাচ্ছি। যাও বাবা। ঈশার বাবা তো চলে যায়। উনি কন্ট্রোল রুমে গিয়ে সবটা জানাতে থাকে। ওনারা সিরিয়াল নাম্বারটা ট্র্যাক করে জানায় লাস্ট লোকেশন ছিল একটা পার্কের কাছে। এরপর হসপিটালে। কি হসপিটালে কেন দেখাবে? স্যার, আপনি যে সিরিয়াল নাম্বারটা দিয়েছেন তাতে তো হসপিটালেই দেখা যাচ্ছে। তাড়াতাড়ি ওই হসপিটালের ঠিকানা দাও আমাকে, আর কয়েকজন ফোর্স দাও আমার সাথে। স্যার, চিন্তা করবেন না, আমি 20 জন ফোর্স দিয়ে দিচ্ছি আপনার সাথে, আর আমি নিজেও আসতেছি। আমাদের এখান থেকে কত দূরে হসপিটাল? এই তো স্যার, আমাদের যেতে 30 মিনিট লাগবে। যদি জ্যামে পড়ে যাই তাহলে সময় লাগবে অনেক। একটা কাজ করো, আমরা যে রোড দিয়ে যাব ওই রোডটা খালি করার ব্যবস্থা করো, আর ওই হসপিটালের আশেপাশে কোনো পুলিশ স্টেশন বা পুলিশ ফোর্স থাকলে ওদের বলো হসপিটালে গিয়ে আমার ছেলেকে খুঁজে বের করার জন্য, আর ওকে সিকিউরিটি যেন দেয়। জি স্যার, আমি এখনই মেসেজ করে সবাইকে জানিয়ে দিচ্ছি। অফিসার তো সবাইকে জানিয়ে দেয়। এদিকে ইরাও ভাগ্যক্রমে ওই হসপিটালে আসে ওর বাবাকে নিয়ে, কিন্তু হসপিটালে এসে দেখে চারদিকে পুলিশ আর পুলিশ। কোনোভাবেই হসপিটালে ঢুকে কোনো কিছু করতে পারছে না। সেজন্য একজন পুলিশকে জিজ্ঞেস করে, আচ্ছা হসপিটালে আমাদের এত ভিড় কেন? আমাদের ঢাকার মেয়রের ছেলেকে কারা যেন মেরেছে পার্কের ভিতর, এখন উনি হসপিটালে আছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আমি তো আমার আব্বুকে নিয়ে ডক্টর দেখাবো, কিন্তু আপনাদের জন্য তো সামনে আর এগোতেই পাচ্ছি না। কিছু করার নেই, আপনারা পিছনের গেট দিয়ে চলে যান ভিতরে। এটাতেও তো অনেক ভিড়, এইভাবে গেলে তো কয়েক ঘন্টা লেগে যেতে পারে, তাই প্লিজ আমাদের এই গেটটা দিয়ে যেতে দিন প্লিজ। পুলিশ অফিসার ওদের চেক করতে থাকে। চেক করে ভেতরে চলে যায়। ইরা ওর বাবাকে ডক্টর দেখিয়ে চলে আসতে যাবে, তখন মনে করে, আচ্ছা যার জন্য এত কিছু হয়েছে তাকে গিয়ে কি একবার দেখে আসি। যেই বলা সেই কাজ। কিন্তু ইরা যেতে চাইবে, তখন ইরার বাবা ওকে আটকে দেয়। ইরা, কি দরকার যাওয়ার ভিতরে? বাবা একবার দেখে আসি না। কোনো দরকার নেই, চলে আয় বলতেছি। কোনো উপায় না পেয়ে চলে আসে। ওরা যাওয়ার পরই আকাশের বাবা আসে। ওখানে এসে উনি আকাশের কাছে যায়। দেখে আকাশ এখনো অজ্ঞান হয়ে আছে। ডক্টর, ভয়ের কোনো কারণ নেই তো? না স্যার, তবে সুস্থ হতে আরও 10-15 দিন লাগবে, তাই ওনাকে কালকে আপনি বাসায় নিয়ে গিয়ে যত্ন করলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর, আর তোমাদের বলতেছি
জি স্যার, বলুন। যারা এর সাথে জড়িত তাদের সবাইকে আমি একদিনের ভিতরে জেলে দেখতে চাই। স্যার, আমরা এখনই খোঁজ দিচ্ছি। যেই এর সাথে জড়িত থাকুক না কেন, আমরা তাকে নিয়ে আসবই। এদিকে পুলিশ নিজেদের কাজ করতে থাকে। অন্যদিকে পরের দিন আকাশকে নিয়ে আসা হয় বাসায়। ঈশা তো ওই কয়েকদিন কোনোভাবেই আর কলেজে যায়নি, কেননা আকাশের দেখাশোনা এখন ঈশাই করে। এদিকে এই কয়েকদিন ভার্সিটিতে ভালোভাবেই থাকে ইরা, কেননা এখন ওকে জ্বালাতন করার জন্য কেউ নেই। এইভাবে 7 দিন পর আকাশ অনেকটা সুস্থ হয়ে যায়। তাই ইরার কাছে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে চলে আসে ভার্সিটিতে। এসে তাকে ইরা আজকেও একটা ছেলের সাথে বসে আছে। তাই না চাইতেও চোখ দিয়ে পানি পড়ে যায়। তাই ওদের সামনে যায়। এতদিন পর আবার আমাকে জ্বালাতে এসেছিস তুই? এরা কে ছিল এই ছেলে? তোমাকে বলেছিলাম না, একটা ছেলে সারাক্ষণ আমার পিছু ঘুরঘুর করে, এটাই সেই ছেলে। কে ভাই আপনি? আপনাকে দেখে তো খুবই ভদ্র বলে মনে হচ্ছে। তা আপনি এভাবে কোনো একটা মেয়েকে ডিস্টার্ব করতেছেন? তার আগে এটা বলুন আপনি কে? আমি কেউ মানি? তাছাড়া আমি যেই হই না কেন, আপনাকে কেন বলতে যাব? কেন, বলতে কি সমস্যা? আমি ওর বয়ফ্রেন্ড? হ্যাঁ, ঠিকই বলছি, আমি ওর গার্লফ্রেন্ড হই। আশা করি বুঝতে পেরেছেন আমি কেন আপনাকে ঘৃণা করি। আমার তো বিশ্বাস হচ্ছে না। আপনার বিশ্বাস হওয়াতে বা না হওয়াতে আমার কিচ্ছু যায় আসে না, তাই প্লিজ আমার সামনে থেকে সরুন। ওখানে থমকে দাঁড়িয়ে আছে ইরা ওই ছেলেটিকে নিয়ে ওখান থেকে চলে আসে। ছেলেটি তো অবাক হয়ে ইরাকে প্রশ্ন করে, কি ব্যাপারটা কি বলতো? ছেলেটা কে, আর আমাকে তোর বয়ফ্রেন্ড বলে কেন পরিচয় করিয়ে দিলি? ওই চুপ করতো শালা, এত প্রশ্ন করলে না আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব। আচ্ছা, একটা একটা করে দে তাহলে। ইরা এরপর সবকিছু বলতে থাকে। সবটা শোনার পর বুঝতে পারে ইরার সমস্যার কথা। দোস্ত, তুই টেনশন নিচ্ছিস না, ওই ছেলেকে তো আমি দেখে নিব। ওই রকম কিছু করতেও যাস না। কেন কেন? আরে ওই ছেলের এত জেদি আর রাগী, পরে দেখা যাচ্ছে তোর কোনো ক্ষতি না করে দেয়। আরে ব্যাপার না, তুই তো জানিস আমার পরিবার সম্পর্কে। ওই ছেলে আমার গায়ে হাত দিয়েও তেমন একটা টিকতে পারবে না। তবুও এসব ঝামেলার মধ্যে চড়াস না তুই। তুই যখন মানা করতেছিস তখন বাদই দিলাম। এদিকে আকাশ ওখান থেকে এসে একটা পার্কে গিয়ে বসে পড়ে। হাতে বন্দুক নিয়ে বসে আছে, আর বন্দুকটা ঠিক মাথায় ধরে বসে আছে। আশেপাশে সব মানুষ অনেকটা ভয় পেয়ে আছে, কেননা আপনারা তো কিছুটা আঁচ করতে পেরেছেন কি কারণ হতে পারে। আকাশ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে গুলি চালাতে যাবে, কিন্তু ভাগ্য ভালো গুলি ছিল না তখন, তাই তেমন কোনো কিছু হয়নি। কি ভাগ্য, যখন গুলির দরকার তখনই গুলি থাকে না। কিন্তু আমি যদি নিজেই মরে যাই তাহলে তো এরা অন্য ছেলের সাথে আরো ভালো করে সংসার করতে পারবে। তা তো হতে দেওয়া যায় না। এর জন্য তো কিছু একটা আমাকে করতেই হবে। এরা যদি নিজের ইচ্ছাতে রাজি না হয় তাহলে ওকে জোর করে হলেও আমি বিয়ে করব। পরের দিন যেই ভাবনা সেই কাজ। ইরাকে উঠিয়ে নিয়ে আসে একটা বাংলোর মধ্যে। ইরা তো এখনো জানে না কে করলো এই কাজ। ইরার সামনে বসে ওর চোখ থেকে কাপড় সরিয়ে দেয়। এ কি তুই? হ্যাঁ আমি। আমাকে কেন তুলে আনলে? এত রাগ করতে নেই। তোমাকে আমি কোনো ক্ষতি করার জন্য তুলে আনিনি। তোমাকে এনেছি বোঝাতে। যদি না বোঝো তাহলে কি করতে পারবি আর তুই? বড় জোর জোর করে আমার দেহটাকে খেয়ে তারপর আমাকে বাধ্য করবি তোকে বিয়ে করার জন্য? তাহলে শুনে রাখ, তুই আমাকে নষ্ট করে ফেললেও আমি তোকে বিয়ে করব না। ইরার কথা শুনে আকাশের জেদ এতটাই বেড়ে যায় যে ইরার দুই মুখে দুটো থাপ্পড় দেয়। এতে ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। তোর সাহস কি করে হয় এই কথাগুলো বলার? তোকে আমি ভালোবাসি আর ভালোবাসি যাব। তোকে আমি এখানে এনেছি বোঝাতে, আর তুই কিনা এইসব উল্টোপাল্টা বলে যাচ্ছিস। আমি রাগী আর জেদি হতে পারি, কিন্তু কোনো মেয়েকে জোর করে ভোগ করার আমি চিন্তা করি না। তোকে আর কেমন করে বললে তুই বুঝবি আমি সে তোকে ভালোবাসি? আমি তোকে কখনোই বিয়ে করব না। আকাশের কোনো উপায় না পেয়ে ইরাকে চর দিয়ে গাড়িতে বসিয়ে দেয়। ইরা বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। জঙ্গল থেকে বের হয়ে ওকে ওর বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছানোর পর আকাশ যখন ওর সামনে আসে, ইরা ওকে একটা থাপ্পড় দেয়। এই থাপ্পড়টা তোকে আজকের কথাটা মনে করিয়ে দিবে। তুই কি ভেবেছিস আমার শরীরের রক্ত তুই বের করে তুই পার পেয়ে যাবি? তা কখনো হবে না, আর কথাটা মনে রাখিস। নিরুপায় হয়ে ওখান থেকে চলে আসে। গাড়ি চালাতে চালাতে আকাশের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। এতে আকাশকে আবারও হসপিটালে যেতে হয়। এতে ওর পরিবার আবারও ভেঙে পড়ে।
কেননা আকাশ এখন একটু বেশি হসপিটালে যাচ্ছে, সেই জন্য ঈশা ওর কাছে আসে। ভাইয়া ভাইয়া কি হয়েছে তোর বলতো? কোথায় কি হয়েছে আমার? এই কয়েক মাস ধরে কেমন যেন হয়ে যাচ্ছিস, মনে হচ্ছে কোনো কিছু নিয়ে তুই অনেক টেনশনে আছিস। দেখ আমি তো তোর বোন হই, আমাকে বল কি হয়েছে। আমার তো কিছু হয়নি, তাছাড়া আমি ঠিক আছে। রাতে একটু বেশি হয়ে গেছিল তাই অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা এখন খেতে আয় তাহলে, আমি তাহলে যাচ্ছি আমার রুমে, আর এনে ওষুধগুলো খেয়ে নে এখন। আকাশ তো ওষুধ খেয়ে শুয়ে পড়ে, কিন্তু ইরা এখনো জেগে আছে। কেননা ইরার ঘুম আসছে না আকাশের ভয়ে, কেননা আকাশ যে কোনো মুহূর্তে যা কিছু করে ফেলতে পারে তা নিয়ে ইরা খুব চিন্তিত আছে। তাই ওর বাবা মা আসে ওর কাছে, এত চিন্তা করতে দেখে বলে, কি ব্যাপার তোমরা আমার রুমে? তুই কি কিছু নিয়ে টেনশনে আছিস? হঠাৎ এইরকম প্রশ্ন করতেছো, কিছু কি হয়েছে? আমাদের কি হবে মানে? তোর কি হয়েছে তা আমাদের বল। ভার্সিটির একটা ছেলে সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে, ওর জন্য আমি ঠিকভাবে লেখাপড়াও করতে পারছি না। আচ্ছা একটা কাজ করলে হয় না? কি কাজ আব্বু? আমরা থানায় একটা ডায়েরি করে রাখি, না হয় দেখা যাবে পরে কি না কি করে রাখি ছেলেটা। কিন্তু আব্বু পরে যদি কোনো সমস্যা করে ছেলেটা? সমস্যা করলে পুলিশ তো আছেই। আব্বু তুমি যদি বুঝতে ওই ছেলেটা কতটা রাগী আর জেদি, তাহলে এই কথাটা কখনো বলতে না। কেননা ওই ছেলেটার রাগের মাথায় যে কোনো কিছু করে ফেলতে পারে, দেখা যাবে তোমাদের কোনো ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না। যা কিছু হয়ে যাক না কেন, আমি কাল তোকে নিয়ে গিয়ে ডায়েরি করে আসবো। ঠিক আছে বাবা। পরদিন ইরার বাবা ইরাকে নিয়ে থানায় যায়। ওখানে তো আকাশে তেমন একটা পরিচয় জানে না, শুধু নাম ছাড়া। দেখুন, নাম ছাড়া তো আপনারা আর কোনো কিছু জানেন না ওনার। তাই এখন কি করা যায়? আপনারা ওই ছেলের যখন ডায়েরি করিয়েছেন, তখন কালকে আপনার মেয়ের সাথে পুলিশ থাকবে সিভিল ড্রেসে। তাহলে তো সমস্যা। কি সমস্যা? কারণ ওই ছেলে আমার পাশে যে ছেলেকেই দেখে, ওই ছেলেকেই মারতে থাকে। চিন্তা করবেন না, তাহলে ওকে কয়েকটা কেসে ঢোকানো যাবে। আচ্ছা যেমনটা আপনাদের ইচ্ছে, তবে ওই ছেলেটার সাথে বন্ধুক থাকে। কি অবৈধ বন্দুকও আছে? তাহলে তো ওকে আর কেউ বাঁচাতে পারবে না। বাবা তাহলে এবার চলো আমরা উঠি। আপনার নাম্বারটা দিয়ে যান, তাহলে সকালে যারা আপনার সাথে যাবে তারা খুব সহজে আপনাকে খুঁজে নিতে পারবে। নাম্বার দিয়ে আসার পর পরের দিন ইরার সাথে ওরা আসে, তবে কিছুটা দূরে গিয়ে ওরা দাঁড়িয়ে থাকে। প্রতিদিনের মতো আকাশ আজকেও এসেছে ওখানে এসে দেখে ইরা একা একা বসে আছে, তাই কাছে যায়। এদিকে ওরা তো লক্ষ্য করে রাখে। ইরার পাশে যখন আকাশ আসে তখন ইরা ওদের ইশারা করে বুঝিয়ে দেয়, তোমার বয়ফ্রেন্ডকে এখানে ডাকো। কেন? ওকে কেন ডাকবো আমি? ওর সাথে কথা আছে আমার। ওর সাথে আপনার কি কথা থাকতে পারে? আর আপনি যা সাংঘাতিক যে আপনার সামনে ওকে আনবো, ওর কোনো ক্ষতি করে দিয়েন তো, তা আমি হতে দিতে পারি না। বলছি তো কিছু করবো না, যদি ও না আসে তাহলে আমি করব। কি করবেন? তোমাকে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। কি? আপনার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। সাহস আমার বরাবর বেশি আছে, তা তো তুমি আগে থেকেই জানো। এদিকে পুলিশগুলো ভালোই বুঝতে পারছে ওখানে ঝামেলা হচ্ছে, তাই ওখানে গিয়ে আকাশের কাঁধে হাত রাখতেই পেছনে ফিরে তাকায়। আপনারা কারা? আমরা যেই হই না কেন, তার আগে এটা বল, তুই এই মেয়েটাকে কেন বিরক্ত করছিস? তাকে তোমাদের বলতে হবে? হবে। বলে একটা ঘুষি দেয় আকাশকে। ঘুষিকে ঠোঁট একটু ফেটে যায়, এতে রাগ তো আরো বেশি হয়ে যায়। তাই ওদের মারতে থাকে, ওদের মেরে ওখানে শুয়ে দেয়। বাহ, এখন আমাকে মারার জন্য গুন্ডা নিয়ে এসেছিস? আজকে তোকে এর জন্য পস্তাতে হবে। আয় তাহলে আমার সাথে। না, আমি তোর সাথে যাব না। তুই তো যাবি, তোর বাবাও আসবে। দেখুন ভালো হবে না কিন্তু। ভালো তো এখন হবে। এই বলে ইরাকে ভার্সিটি থেকে তুলে নিয়ে গাড়িতে বসায়। যেই ওদের দিকে আসতে যাবে বন্দুক বের করে এক হাতে ধরে, সেজন্য বাকিরা ভয় পায়। কেননা আকাশ আরও একবার এরকম করেছিল, তা আপনারা ভালো করেই জানেন। সেজন্য কেউ আর ভয় পেয়ে কাছে আসেনি। ইরাকে নিয়ে চলে আসে কাজী অফিসে। অন্যদিকে পাবেল ভার্সিটিতে এসে জানতে পারে ইরাকে আকাশ তুলে নিয়ে গেছে, তাই পাবেলও ওদের পেছনে আসতে থাকে। এখন আপনারা হয়তো ভাবছেন পাবেল কেন আসতে চাইছে, আসলে পাবেলও চাই ইরাকে। তাই যখন শুনেছে আকাশ ওকে নিয়ে যেতে চাইছে তখন ওদের পিছু নেয়। এদিকে ইরাকে নিয়ে আকাশ চলে আসে কাজী অফিসে।
আমাকে এইভাবে কেন নিয়ে এলেন? কাজী অফিসে মানুষ কি করতে আসে? বিয়ে করতে আসে। আমিও তাই করতে এসেছি। এসেছিস তো ভালো কথা, তা আমাকে কেন এনেছিস তা বল। পারে, তোমাকে ছাড়া বিয়ে করবো আমি কিভাবে? মানে তোকে কে বিয়ে করতেছে? কেন, তুই করবি বিয়ে আমাকে? আমি তো বেঁচে থাকতে তা করব না। তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে তোর পরিবারে কেউ বাঁচবে না। তুই জানিস আমার বয়ফ্রেন্ড আছে, তারপরও আমাকে তুই কিভাবে? আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাই শুধু শুধু এই চটপটি আর মিথ্যে বলে লাভ নেই। কি জানিস আর কি করে? বলবো, সবই বলবো। এখন আগে এখানে সাইন কর, তারপর আমি বলবো। কখনোই আমি সাইন করব না। না করলে তোমার বাবা মাকে যে হারাতে হবে। না না, আমার বাবা মাকে কিছু করো না, আমি সাইন করে দিচ্ছি। আকাশের ভয়ে ইরা সাইন করে দেয়। ইরা সাইন করা শেষ হলে ওদের বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে শেষ করে আকাশ ইরাকে নিয়ে এসে গাড়িতে বসে। গাড়ি চলতে থাকে। তখন ইরা আবারও বলে, তুই কি ভেবেছিস জোর করে আমাকে বিয়ে করে তুই সুখী হবি? তাহলে শুনে রাখ, যে স্বপ্ন তোর কখনো পূরণ হবে না। আমি আমার বয়ফ্রেন্ডের কাছে পালিয়ে যাব, মনে রাখিস কথাটা। তুমি কি ভেবেছ একটা ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়ে আমার সামনে নিয়ে আসলে আমি মেনে নেব? তা তো হবে না। আমি ওই ছেলের সাথে কথা বলে জানতে পেরেছি ওই ছেলে শুধুমাত্র তোমার বন্ধু হয়, আর তুমি আমার থেকে দূরে থাকার জন্য এই নাটক করেছো। তাই যতই তুমি চালাকি করো না কেন, তাতে কোনো লাভ হবে না। আমাকে বাসাতে পৌঁছে দিন প্লিজ, আমার বাবা মা না হয় অনেক টেনশন করবে। আরে তোমাকে বিয়ে করছি আমি, বাসাতে রেখে আসতে নাকি? তাহলে কেন বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিলেন? তাহলে কি আবার তোমাকে আমি এখন আমার বাসা নিয়ে যাব। প্লিজ এমনটা করবেন না, আমার বাবা মা শুনলে অনেক কষ্ট পাবে। আমার তো কষ্ট কম হয়নি। যদি আমাকে আপনার বাসায় নিয়ে যান তাহলে আমি ওই বাসার সবকিছু তছনছ করে দিব, মনে রাখবেন। ভেবো না তুমি এখানে স্বাধীন, তোমার উপর আমার নজর থাকবে সবসময়, তাই কোনো রকম ঝামেলা করতে চাও না। যদি করো তাহলে বুঝবে আমি কি করব। ইরা কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে চলে গেল রুমের মধ্যে। ওখানে গিয়ে দরজা আটকে কান্না করতে থাকে। এদিকে পাবেল খোঁজ নিয়ে চলে আসে, কিন্তু তারপরও খোঁজ পায়নি। কিছুক্ষণ পর আকাশ যখন ওর বাসাতে আসে তখন অনেক খুশি ছিল। তাই ঈশা বলে, ভাইয়া ভাইয়া ভাইয়া। কি হয়েছে বলো? কি ব্যাপার ভাইয়া, তোকে এত খুশি লাগছে কেন দেখতে? আছে একটা কারণে। আমি ফ্রেশ হয়ে আগে তুই রুমে আসিস 30 মিনিট পর, তারপর তোকে বলবো। ঠিক আছে। এদিকে আকাশ ফ্রেশ হতে গেল। অন্যদিকে ইরার কান্না দেখে ওর বাবা মা বুঝতে পারে কিছু একটা তো হয়েছে, কিন্তু কি হয়েছে তা ওনারা বুঝতে পারেনি। তাই ইরার কাছে আসে আর সবটা বলতে থাকে। সবটা শুনে ওনারা নিজেদের মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি করবে ওনারা নিজেও বুঝতে পারছে না, কেননা এইভাবে ওনাদের সামনে ওনার মেয়ে এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওনারা কোনো কিছু করতে পারছে না। সেজন্য ওনারাও ভেঙে পড়ে। তার উপর পুলিশ দিয়েও কোনো কাজ হচ্ছে না, তাই ওনাদের টেনশন আরো বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর একটা উপায় আছে ওই ছেলেকে শায়েস্তা করার জন্য। কি করবে আর বলো? আইনও তো কোনো কিছু করতে পারছে না। পারবে পারবে। আমি এখন এমন একজনের কাছে যাব যাকে এই জায়গার সবাই তার প্রশাসন পর্যন্ত ভয় পায়। কে উনি? ও আমার বন্ধু হয়, বর্তমানে ও ঢাকা সিটির মেয়র। আমরা দরকার হলে কালকে ওর কাছে যাব, ও তাহলে আমাদের সাহায্য করতে পারবে। কিন্তু বাবা, উনি তো কোন কাজে দেশের বাইরে গিয়েছে, ফিরতে 2-3 দিন লাগবে। এখন তাহলে কি হবে? বাবা, তাহলে আর 2-3 দিন না হয় অপেক্ষা করে, কিন্তু ওনার সাথে দেখা করে কি করবে? বাসায় তো সিকিউরিটি থাকবে, আগে থেকে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকতে হয়। কোনো কিছু লাগবে না, তুই এই কয়েকদিন ভার্সিটিতে যাস না তাহলে। যেতে যে হবে আমাকে, 10 দিন পরেই আমার ফাইনাল পরীক্ষা। আচ্ছা যাই করিস না কেন, একটু সাবধানে থাকিস মা। ঠিক আছে, থাকবো। এদিকে ইরা যখন আকাশের রুমে আসে, আকাশ তখন ঈশাকে সবটা বলতে থাকে। ঈশা সবটা শুনে যতটা খুশি হয়েছে আবার ততটা খারাপ লেগেছে ঈশার। কিরে, তোর মন খারাপ কেন? ভাইয়া তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করছিস না। কিন্তু কি করব, ওই মেয়ে তো আমাকে মোটেও সহ্য করতে পারে না। সেটা তো তোর রাগের জন্য, কিন্তু এখন যদি মেয়েটা তোর সাথে থাকতে না চায় তখন কি করবি? বা নিজের ক্ষতি যদি করে বসে মেয়েটা? এরকম কোনো কিছু করবে না, কারণ ওর বাবা মাকে অনেক ও ভালোবাসে, তাই নিজের ক্ষতি করবে না, কিন্তু আমার ক্ষতি ঠিকও করবে। আচ্ছা ভাইয়া,
আমাকে একদিন ভাবির সাথে পরিচয় করিয়ে দে না। আচ্ছা, কালকে তাহলে আমার সাথে ভার্সিটি যায়, তোর সাথে পরিচয় করে দেবো। সত্যি বলছিস ভাইয়া? সত্যি বলছি। পরের দিন আকাশ ঈশাকে নিয়ে আসে ভার্সিটিতে। ওরা গাড়ি থেকে নেমে দেখে ইরা মনমরা হয়ে একটা গাছের নিচে বসে আছে। আকাশ দূর থেকে আঙুলের ইশারায় ঈশাকে দেখিয়ে দেয়। ওই যে কালো ড্রেস পরা একটা মেয়ে বসে আছে, ওইটাই তোর ভাবি। ভাইয়া তুই তাহলে এখানে থাক, আমি গিয়ে কথা বলে আসি। আচ্ছা যা, তবে সাবধান থাকিস, আমার বোন জেনে আবার তোর উপর হামলা না করবে। ঈশা কথাগুলো শুনে ইরার পাশে এসে বসে পড়ে। ঈশা যে ইরার পাশে এসে বসে আছে সেদিকে ইরার কোনো খেয়ালই নেই, তাই ঈশা নিজে থেকেই বলে, হাই। হাই, কে তুমি? তোমাকে তো চিনতে পারছি না। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। কি করে? বলবো বলবো, সবই বলবো, কিন্তু তার আগে এটা বলুন, আপনার মন খারাপ কেন? তুমি কে বলো তো? আমাকে এইসব প্রশ্ন কেন করতেছ? আমি আপনার ও তোমার একমাত্র ননদ হয়। কথাটা পেছন থেকে বলে, কেননা পাবেলকে ইরার দিকে আসতে দেখে আকাশ পেছনে আগে থেকে দাঁড়িয়েছিল। আকাশের কথাই ইরা পেছনে ফিরে তাকায়, আর আকাশকে দেখে রাগে ওখান থেকে উঠে যেতে চাইলেই ঈশা হাতটা ধরে ফেলে। ভাবি প্লিজ যেও না, আমার কিছু কথা আছে। ঈশার এমন করুণ সুরের কথাটা শুনে ইরা ওখানে বসে পড়ে। তোমার ভাইকে এখান থেকে যেতে বলো, নয়তো আমি এখান থেকে চলে যাব। আকাশ ওখান থেকে গিয়ে একটা পাশে দাঁড়ায়। তখন ঈশা ও ইরা কথা বলতে থাকে। ঈশার কথাবার্তা ইরার কাছে অনেক ভালো লাগে। ঈশা ওর ভাইয়ের ব্যাপারে সবকিছু বলতে থাকে। ইরা সবটা শোনার পর, তাহলে বুঝলে তো, এত রাগী আর চেদি একটা মানুষের সাথে আমি সংসার করব কি করে? তাছাড়া ভালোবাসা জোর করে হয় না। যেখানে আমি তোমার ভাইকে 1 মিনিটের জন্য সহ্য করতে পারি না, সেখানে সারা জীবনের জন্য সহ্য করব কি করে? তুমিই বলো। আমি মানছি আমার ভাইয়া রাগী আছে দি, কিন্তু আমার ভাইয়া কিন্তু মোটেও খারাপ না। ভাইয়ার বাজে কোনো নেশা নেই, একটা সিগারেট পর্যন্ত ভাইয়া খায় না, আর মেয়ে ফ্রেন্ড তো নেই বলেই চলে। আমার ভাইয়া বাকি সবার সাথে রাগ দেখাতে পারে, কিন্তু আমার সাথে কখনো দেখাতে পারে না, কারণ ভাইয়াও আমাকে অনেক ভালোবাসে। তাহলে ভেবেই দেখো, আমাকে বোনের মতো ভালোবাসে বলে কখনো রাগ দেখায়নি, সেখানে ভাইয়া আপনাকে পাগলের মতো ভালোবাসে, তাহলে কিভাবে রাগ দেখাবে? যদিও দেখাচ্ছে আপনাকে পাওয়ার জন্য, কিন্তু ভালোবাসতে শুরু করবেন, তখন ভাইয়া রাগ আর জেদ দেখতে পাবেন না, শুধু দেখতে পাবেন ভালোবাসাটাই। ইরা কোনো কথাই বলছে না, শুধু শুনেই যাচ্ছে। অন্যদিকে পাবেল ইরার কাছে এসে ঈশাকে জিজ্ঞেস করে, ওই ইরা মেয়েটা কে রে? আপনাকে কেন বলতে যাবো? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। ভাবি এই লোকটা কে, আর এইভাবে কথা বলছে কেন? এই মেয়ে তুই কে, আর আমাদের কথার মাঝে তুই কেন কথা বলেছিস? আমি কে সেটা আপনার জানার বিষয় না, আপনি আমার ভাবির সাথে এইভাবে কথা বলতে পারেন না। এই মেয়ে কে তোমার ভাবি এখানে? কে আবার? উনি আমার ভাবি। পাবেল তো আশ্চর্য হয়ে যায়, কেননা ইরার যে বিয়ে হয়েছে তা তো পাবেল জানতেই পারেনি। ওই তোর কি সত্যি বিয়ে হয়েছে? ইরা তো চুপ করে আছে, কোনো কথাই বলছে না, কিন্তু পাবেল তো ধমক দিয়ে যাচ্ছে। ঈশা কিছু বলতে গেলেই ওকেও ধমক দিচ্ছে। এদিকে আকাশ গিয়েছিল ওদের জন্য চকলেট আনতে, কিন্তু এসে তাকে পাবেল ওদের ধমকাচ্ছে, তাই ওই নিয়ে পাবেলের কাছে আসে। এই তুই আজকে ওইখানে এসেছিস? এসেছি, তা কি করবি তুই? ওই দিনের কথা ভুলে গেলি নাকি আবার শুরু করতে হবে? তুইও কি পার্কের কথা ভুলে গেলি? না ভুলিনি, তবে আজকে তুই যদি ভুলে যেতে চাস তাহলে তোকে আজকে মনে করে দেব। পাবেল ও লোকদের বলে মারার জন্য, ওরা মারতে আসলে ওদেরও মারতে থাকে। ওদের মধ্যে কয়েকজন ঈশা ও ইরাকে বাজে কথা বলতেই ওদের ওখানে গুলি করে, তবে পায়ে। তাদেরকে পাবেল ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। দেখলে তো তোমার ভাইকে, কথায় কথায় গুলি করে, নিজের রাগকে কন্ট্রোল করতেই পারে না। কিন্তু দোস্ত ওদের, আমাদের বাঁচাতে তো ওদের উপর, তাই বলে গুলি করতে হবে? কিন্তু কি করবে, ভাইয়া না আমার কষ্ট দেখতে পায়, আর না আপনার। ইরা রাগ করে চলে যায়। এদিকে ঈশা খুশি হয় ইরার সাথে কথা বলতে পেরে। গাড়িতে ঈশা তো বকবক করেই যাচ্ছে, আকাশও চুপচাপ করে সবকিছু শুনে যাচ্ছে। এভাবে 2 দিন কেটে যায়। আকাশ একটা কাজে অন্য জায়গায় যায়, কেননা ওখানে আকাশের বাবা যাওয়ার কথা, কিন্তু উনি না থাকার জন্য আকাশকে এখন যেতে হচ্ছে। তাই আকাশ তো ওখানে যায়, কিন্তু ঈশা বাসায় থেকে যায়। এদিকে ইরা ঈশার কথাগুলো ভাবতে থাকে।
সব ভাবনা শেষ করে ওরা চলে আসে আকাশদের বাসায়। এখন হয়তো অনেকে ভাবতে পারেন ওরা এখানে কেন এলো। আসলে ইরার বাবা আর আকাশের বাবা বন্ধু ছিল, আর ওনারা চেয়েছিল নিজেদের বন্ধুত্বকে আত্মীয়র মধ্যে রূপান্তর করতে। কিন্তু কয়েক বছর ধরে আর ওনাদের যোগাযোগ হয়নি। বাসার সামনে এসে পড়ে নিজেদের পরিচয় দেয়, আবার সে পরিচয় আকাশের বাবাকে বলা হয়। উনি তো শুনে ওনাদের আসতে বলে। ওনারা যখন ভেতরে আসে তখন ওখানে আকাশের মা বাবা আর ইরার মা বাবা আর ইরাও ছিল। ওনারা বসে আছে আর কথা বলতেছে। তোর মেয়ে তো অনেক বড় হয়ে গিয়েছে, তা বন্ধু এখন তাহলে আমাদের কথা রাখার সময় হয়ে গিয়েছে। আব্বু কি কথা? আরে আমরা একজন আরেকজনকে কথা দিয়েছিলাম তোর সাথে আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিব। কিন্তু কি? আরে কোনো সংকোচ না করে বলে ফেল। এরপর ইরার বাবা সবটা বলতে থাকে আর ইরাও। উনি তো সবটা শুনে ওনার লোকদের বলে যে করে হোক এই ছেলেকে ধরে আনার জন্য। ওই ছেলের এত বড় সাহস! আমার পুত্রবধূকে ওই ছেলে এতটা কষ্ট দিয়েছে। মা তুমি কোনো চিন্তা করো না, ওই ছেলেকে আমি এখানে এনে দেখো কি করি। এদিকে ঈশা ওর বাবা চেঁচামেচি শুনে ওর বাবার রুমে চলে আসে। এসে বলে, এ কি বাবা, কি হয়েছে? তুমি এভাবে চিৎকার কেন করছো? ঈশা তুই গিয়ে পড়তে বস। বাবা এনারা কারা? কথাটা বলে যেই পেছন ফিরে তাকায় তখন ইরাকে দেখে ঈশা নিজেও চমকে ওঠে। এ কি ভাবি, তুমি এখানে? ঈশা তুই কি ইরাকে চিনিস? হ্যাঁ বাবা চিনি তো, কিন্তু ওনারা এখানে কেন? এরপর ঈশার সাথে ওনাদের পরিচয় করিয়ে দেয়। ইরা তো পরিচয় শুনে অবাক আর ঈশাও। এরপর ওনারা কেন এসেছে তাও বলতে থাকে। সবটা শোনার পর ঈশা হাসতে থাকে, কিন্তু ইরা এখনো চুপচাপ করে বসে আছে, কোনো কথাই বলছে না। তার জন্য ইরার বাবা ঈশাকে প্রশ্ন করে, আচ্ছা ঈশামা তুমি হাসছো কেন? কারণ আপনারা যার নামে নালিশ করতে এসেছেন সে আমার বড় ভাই, আর যার সাথে ইরা ভাবির বিয়ে ঠিক করেছেন আপনারা, কিন্তু ভাইয়া তো জোর করে ভাবিকে বিয়ে করে নিয়েছে। ঈশার কথা শুনে ওখানে থাকা সবাই চুপ করে থাকে, কারো মুখে কোনো কথা নেই। ইরা তো চোখের পানি ফেলেই চলেছে ওই সব দেখে। বন্ধু এখন রায় তোর কাছে, যদি তুই ওদের বিয়ে মেনে নিস তাহলে আমি ইরাকে অনুষ্ঠান করে বাসায় তুলে নেব, আর যদি তুই না মানিস এই বিয়ে, আমি তোকে কথা দিচ্ছি আমি আকাশকে বলে ডিভোর্স দিয়ে দিতে বলবো। তবে বন্ধু একটা কথা, আমার ছেলে কিন্তু দেখতে খারাপ না, আমি জানি ও একটু বেশি রাগী ও জেদি, কিন্তু ও তোর মেয়ের কোনো ক্ষতি করবে না, আমি তা জানি। এইটুকু বিশ্বাস আমি আমার ছেলের উপর রাখতে পারি। বাবা উনি ঠিকই বলছে, আকাশ ধরেই আমাকে বিরক্ত করেনি। আমাকেও প্রথমে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ওর রাগ আর জেদের জন্য আমি ওকে দূরে দূরে থাকতাম। আমি জানি ও কতটা জেদি। এর জন্য ওর থেকে মুক্তির জন্য আমি একটা ছেলেকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে ওর সাথে পরিচয় করাই। তারপর কি হলো? তারপর আর কি, ওই ছেলের পরে ভয় দেখিয়ে ওর থেকে সব সত্যি কথা আদায় করে নেয়। এরপর আমাকে জোর করে বিয়ে করে নেয়। তারপর আপনাদের বাসায় আসা আমার। দেখ এখন আর আমার কিছু বলার নেই। তোর যদি আকাশের সাথে সংসার করার ইচ্ছে না থাকে তাহলে জানিয়ে দে, নয়তো শাহজাহান তো বলল ও নিজে থেকে বিয়ের সব কিছু ক্যান্সেল করে দিবে। ইরা সবার মুখের দিকে তাকাই, আবার ঈশার মুখের দিকে তাকাই, কেননা ঈশা অধীর আগ্রহ নিয়ে বসে আছে ইরার মুখের কথা শোনার জন্য। আমার কিছু বলার আছে। প্রথমত, আমরা যে এখানে এসেছি তা যেন আকাশ না জানে। তাছাড়া আমাদের যে আগে থেকে বিয়ে ঠিক ছিল তাও যেন না জানে। এক কথায় আমরা একদিন যেভাবে চেয়েছিলাম সেভাবেই চলুক। যদি আমার মনে হয় ওকে ভালো করা সম্ভব তখন আমি ওর সাথে এই বাসায় ফিরে আসব। তবে এই বাসায় আসার পর আমার কিছু শর্ত আছে। কি শর্ত? তোমার সব শর্তে আমি রাজি, তবুও তুমি আমার ছেলেটাকে ঠিক করে নাও। আমি এই বাসায় আসার পর আকাশের সব দায়িত্ব আমার উপর থাকবে। ও কি করবে না করবে সবকিছু আমি বলবো। কিন্তু ভাবি, ভাইয়া কি তোমার কথা শুনবে? শুনবে, ঠিকই শুনবে। অন্যদের কথা না শুনলেও ছেলেরা বউয়ের কথা ঠিকই শুনে। তার মানে বাবা তুমিও কি মায়ের কথা শোনো নাকি? আরে আমি কেন তোর মায়ের কথা শুনবো? তোর মাকে আমি ভয় পাই নাকি? ওই তুমি কি বললে? তুমি আমাকে ভয় পাও না?
আরে আমি তো মজা করে বলছিলাম। এই কথা শুনে ওনারা খাবার খেয়ে আরও কিছুক্ষণ কথা বলে বিকেলে ইরা ওর বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়ে। ওখানে যাওয়ার পর, বাবা, তুমি তোমার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো, কিন্তু আমাকে কেন জানলে না? আসলে ওর সাথে অনেক বছর ধরে যোগাযোগ হয়নি, তাছাড়া ওর যে ছেলে আছে সে কথা তো আমি জানতাম না। আচ্ছা যাই হোক, আমি রুমে গেলাম। এদিকে ইরা রেস্ট নাই, অন্যদিকে আকাশ অনুষ্ঠানে যাওয়ার পর চারদিকে সিকিউরিটি দাঁড়িয়ে আছে। আকাশ ওখানে ওর বাবার বদলে গিয়েছে, তাহলে বুঝতেই তো পাচ্ছেন কতটা সম্মানের সাথে থাকবে। ওখানে কিছু পুলিশ তো আকাশকে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। আপনি এখানে? আমি এখানে থাকাতে কি সমস্যা? না, আসলে কয়েকদিন আগে আপনার নামে একটা মেয়ে মামলা করে যায়, কিন্তু আপনি দেখি এখানে। তা এখনো কি অ্যারেস্ট করা ইচ্ছে নাকি? অ্যারেস্ট করলে তো এখন আমাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তাহলে নিজেদের কাজ করুন গিয়ে। ওরা নিজেদের কাজ করতে থাকে। সন্ধ্যার সময় অনুষ্ঠান শেষ করে আকাশ চলে আসে বাসায়। তখন বাসায় সবাই ছিল। ওনাদের সাথে অনুষ্ঠানের ব্যাপারে কথা বলে আকাশ ওর রুমে চলে যায়। পরের দিন আবারও ভার্সিটিতে আসে, তবে আজকে আর ইরার পাশে কোনো ছেলেকে দেখতে পাচ্ছে না। ইরা নিরিবিলি একটা জায়গায় বসে বসে বই পড়ছে, তাই ইরার পাশে গিয়ে বসে। কি ব্যাপার, এখানে বসেছেন কেন? তাহলে কোথায় বসবো? যেখানে ইচ্ছে বসেন, তা না করে একটা মেয়ের পাশে এসে বসে আছেন। মেয়েটা তো আমার বউ হয়, তাছাড়া তোমার পাশে বসা তো অনেক কাছে, তোমার উপরে পুরো অধিকার আছে আমার। তাহলে দেরি কেন করছেন? এখনই তাহলে অধিকার খাটিয়ে নিন। আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি, তাই ভালোবাসা মানুষটার ইচ্ছে ছাড়া আমি তাকে কোনোভাবে স্পর্শ করবো না। তা এইভাবে কতদিন নিজেকে আটকে রাখবেন? যতদিন না পর্যন্ত তুমি নিজ থেকে আমার কাছে আসো ততদিন। তাহলে অপেক্ষা করতে থাকুন। সো ততদিন। এইদিকে যেতে যেতে প্রায় ইরার পরীক্ষা শুরু হয়ে যায়, তাই কাজের ফাঁকে ইরা আকাশের বাসায় আসে আর বাবা মায়ের থেকে দোয়া নেয়। কেননা শত হলেও ওনারা ইরার শ্বশুর আর শাশুড়ি হয়। ইরার পরীক্ষা, তাই ওনারা ইরাকে একটা হীরের নেকলেস উপহার দেয় আর সাথে দুটো হীরের চুড়িও দেয়। বৌমা, এই চুড়ি দুটো পরিও। বিয়ের পর মেয়েদের এইগুলো পরতে হয়, আর এই নেকলেসটা সব সময় পরে থাকবে। ঠিক আছে মা, আমি তাহলে আসি। আচ্ছা, সাবধানে যেও। ইরা চলে আসে। এদিকে আকাশ প্রতিদিন ইরাকে ওর বাসা থেকে ফলো করে ওকে ভার্সিটি পর্যন্ত দিয়ে আসে, যেন ইরার কোনো সমস্যা না হয়। এইভাবে প্রায় কয়েকদিন ইরার সাথে কাটতে থাকে ওর দিনগুলো। এই কয়েকটা দিনে ইরা ও আকাশকে ওর কাছে আসার কিছুটা সুযোগ দেয়। কাছে আসা বলতে ওই রকম কিছু মনে করেন না, আবার শুধু পাশে হাঁটার কথা বলেছি আমি। এভাবে পরীক্ষা শেষ হয়। পরীক্ষার শেষের দিন ইরা পরীক্ষা দিয়ে আসে, তখন বাইরে আকাশ অপেক্ষা করছিল। তোমাকে একটা কথা বলবো কি? কি কথা? বলছিলাম কি, বেশি কিছু বলবো না। কি বলবে তাড়াতাড়ি বলো, আমাকে বাসায় ফিরতে হবে। বলছিলাম তো পরীক্ষা শেষ, তাই আমার সাথে আমার বাসায় যাবে কি? তা বাসায় একা নিয়ে ওইসব করার ধান্দা নেই তো আবার? কি বলে এইসব? আসলে তোমার পরীক্ষা ছিল, বাবা মায়ের থেকে দোয়া নাওনি, তাই ভাবলাম পরীক্ষা শেষ, তাই ওনাদের সাথে একটু দেখা করিয়ে দিতাম। ঠিক আছে, যাব। তার আগে ফুচকা খাওয়া আমাকে। আচ্ছা চলো, খাওয়াচ্ছি। ইরাকে নিয়ে ফুচকার দোকানে যায়। ওখানে ফুচকা নিয়ে ইরাকে দেয়, কিন্তু ইরা খাচ্ছে না দেখে। কি ব্যাপার, খাচ্ছ না কেন? দেখো, আমি কিন্তু কিছু মিশিয়ে দিতে বলিনি। আচ্ছা, তোমার বিশ্বাস না হলে আগে তাহলে আমি একটা খেয়ে দেখাচ্ছি, তাহলে তো বিশ্বাস করবে। আকাশের কথা শুনে ইরা হাসতে থাকে, যদিও এই হাসির কারণ আকাশ মোটেও বুঝতে পারেনি। আকাশ তো হ্যাবলার মতো তাকিয়ে আছে। আরে আমি খাচ্ছি না, অন্য কারণে। কি জন্য বলো আমাকে? তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দাও। সত্যি তুমি আমার হাতে খাবে? খাবো। আকাশ তো অনেক খুশি হয়ে যায়, কেননা ইরা আকাশের হাতে খেতে চেয়েছে সেই জন্য। তাই আকাশও ইরাকে খাইয়ে দিতে থাকে। তা আবার পাবেল দেখে ফেলে, তাই ওর লোক নিয়ে আসে আকাশের সামনে। বাহ বাহ বাহ, এতদিন তুই তো এই ছেলেকে মোটেও পাত্তা দিতি না, কিন্তু আজকে দেখি ভালোই পাত্তা দিচ্ছিস। তা তোকে কি খুশি করে দিয়েছে নাকি? যদি দিয়ে থাকে বল, আমিও তোকে খুশি করে দিব। ছি, এসব কি বলছেন? এদিকে আকাশ নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই ইরার অপমান সহ্য করতে পারছে না। ইরা আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ রেগে তো একাকার, শুধু ইরার কিছু বলার অপেক্ষায়। কিরে, আজকে এত চুপচাপ কেন?
আকাশ তুমি মারো ওকে। কথাটা বলা মাত্রই আকাশ বন্দুক বের করে পাবেলকে গুলি করে দেয় কয়েকটা। এতে পাবেল ওখানেই মারা যায়। কিন্তু পাবেল মারা যাওয়ার পর ওর লোকেরা মারার জন্য আসে, তাই ওদের সাথে মারামারি করে আকাশের কপাল একটু কেটে যায়। তাই আকাশকে নিয়ে ওদের বাসায় আসে। ইরাকে দেখে আকাশের বাবা মা অনেক খুশি হয়। এদিকে রাতের বেলায় ওদের রুমটা সাজানো হয় অনেক সুন্দর করে। তার সাথে ইরার বাবা মাও আসে। রাতের বেলায় আকাশ ও ইরা বসে আছে ওদের রুমে। তবে কি তুমি আমাকে? তবে একটা শর্ত আছে। কি সত্য? আমাকে ছুঁয়ে কথা দিতে হবে তোমাকে। তুমি নিজের রাগ জেদ কন্ট্রোলে আনবে। যদি আমি কখনো দেখি তুমি রাগ আর জেদ করছো, তাহলে আমি তোমার জীবন থেকে চলে যাব চিরদিনের জন্য। এইভাবে বলো না প্লিজ। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি নিজের রাগ আর জেদকে কন্ট্রোলে আনবো যদি তোমার ভালোবাসা পাই। আমিও কথা দিলাম, তুমি তোমার কথা রাখতে পারো, তাহলে আমি তোমাকে ভালোবাসা দিব যে তুমি সব কিছু ভুলে যাবে। তাহলে আমি কথা দিলাম, এই রাগী নেতার ছেলে তোমার ভালোবাসা সবাই ভুলে যাবে। তখন আর আমাকে কেউ রাগী নেতার ছেলে বলবে না, বলবে বউয়ের রোমান্টিক হাজব্যান্ড। বলেই ওরা দুজনেই হেসে দেয় আর একজন আরেকজনকে জড়িয়ে ধরে কিস করে। এই কিসের মধ্যে গল্পটা শেষ হলো। এখানে পাবেলকে মারার পরও আকাশের জেল হলো না, কারণ কোনো প্রমাণ পায়নি পুলিশ, সেজন্য আকাশের কিছু হলো না।